তাহলে তাহলে আমরা এখন শুরু করবো হচ্ছে লেকচার নাম্বার 6। তো লেকচার নাম্বার 6 এ একটু থিওরিটিক্যাল পার্টস বেশি, বাট এই থিওরি গুলো আসলে মানে একটা কলামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, ফলে এই থিওরি গুলো সবাইকে বুঝতে হবে। ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করব। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলি, যেটা বলতেছিলাম যে আজকের লেকচারটা হচ্ছে মেইনলি থিওরিটিক্যাল বেসড, বাট এটা আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ আর কি। মানে কলাম বুঝতে হলে আজকের লেকচার অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখবো যে ডিজাইন অ্যাজাম্পশন। কারোর কথা বুঝতে সমস্যা হলে আমাকে বলতে হবে সরাসরি। ডিজাইন অ্যাজাম্পশন ফর কলামস অ্যাকর্ডিং টু এসিআই কোড, মানে এসিআই কোড অনুসারে কলামের জন্য ডিজাইন অ্যাজাম্পশন হচ্ছে এগুলো, অর্থাৎ ডিজাইন করার সময় আমরা এই জিনিসগুলোকে সঠিক বলে ধরে নিই। প্রথমটা হচ্ছে স্ট্রেন ইন কনক্রিট অ্যান্ড স্টিল ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। এর অর্থ হচ্ছে যে স্ট্রেনটা হচ্ছে, স্ট্রেন মানে বিকৃতি, স্ট্রেন হচ্ছে সমানুপাতিক। কার সমানুপাতিক? টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স যত বেশি হবে স্ট্রেন তত বেশি হবে, এটাই হচ্ছে বলা হচ্ছে। এটাকে আমরা এরকম ফিগার আমরা সবাই হর হামেশা দেখছি অনেকেই, যে এই ধরনের ফিগার আমরা সবাই দেখছি, তাই না? তো এইটা হচ্ছে এই বরাবর থাকে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, যেখানে টেনশনও নাই কম্প্রেশনও নাই। তো নিউট্রাল অ্যাক্সিস থেকে যত দূরে যাব আমরা তত হচ্ছে এই স্ট্রেন বেশি হয়। এখানে কম, একটু দূরে গেলে আরো বেশি, আরো দূরে গেলে আরো বেশি, এখানে ম্যাক্সিমাম। আবার এইখানে কম, এখানে বেশি, এখানে আরো বেশি। নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স যত বেশি হবে স্ট্রেনও তত বেশি হবে, বিকৃতিও তত বেশি হবে। কনক্রিট এবং স্টিলের বিকৃতিও তত বেশি হবে। ওকে, এরপর বলা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস এন্ড স্ট্রেন কম্প্যাটিবিলিটি মাস্ট বি স্যাটিসফাইড। এর অর্থ হচ্ছে যে ফোর্সের ইকুইলিব্রিয়াম থাকতে হবে আর স্ট্রেনের কম্প্যাটিবিলিটি থাকতে হবে। কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে সামঞ্জস্যতা, সামঞ্জস্যপূর্ণ হওয়াকেই বলা হয় কম্প্যাটিবল। তাহলে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স আর স্ট্রেন কম্প্যাটিবিলিটি। ইকুইলিব্রিয়াম অফ ফোর্স এটা হচ্ছে অনেকটা এরকম, আমি দেখাচ্ছি যে আমরা এরকম ডায়াগ্রাম সবাই দেখছি যে একটা কনক্রিটের স্ট্রেস ব্লক থাকে, স্ট্রেস ব্লকের একটা রেজাল্টেন্ট থাকে হচ্ছে সি, মানে টোটাল কম্প্রেসিভ ফোর্স সি, আর স্টিলের টেনসাইল ফোর্স হচ্ছে টি। এটা আমরা সবাই দেখেছি। তো এই সি এবং টি এই দুটো হচ্ছে পরস্পর সমান হয়। কনক্রিটের কম্প্রেসিভ ফোর্স আর স্টিলের টেনসাইল ফোর্স সবসময় পরস্পর সমান। তো এইটাকেই বলা হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স। তাহলে এই সি এবং টি পরস্পর সমান হতে হবে, মানে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স এটা ঠিক থাকতে হবে এবং স্ট্রেন কম্প্যাটিবিলিটি ঠিক থাকতে হবে। স্ট্রেন কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে যে কনক্রিটের স্ট্রেন যতটুকু হবে তার আশেপাশে, তার পাশে সারাউন্ডিং স্টিলের স্ট্রেনও ততটুকু হবে। মানে কনক্রিটের বিকৃতি আর স্টিলের বিকৃতি সমান হবে। কারণ যদি সমান না হয় তাহলে কনক্রিট এবং স্টিল একসঙ্গে থাকতে পারবে না, আলাদা হয়ে যেত। তো এই হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স এবং স্ট্রেন কম্প্যাটিবিলিটি, এই দুটো স্যাটিসফাইড হতে হবে, মানে এটা মানে পরিপূর্ণ বা ঠিক থাকতে হবে। ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন ইন কনক্রিট ইজ 0.003। কনক্রিটের সর্বোচ্চ বিকৃতি হচ্ছে 0.003, এটা আমরা জানি, এটা একটা অ্যাজাম্পশন। আচ্ছা, স্ট্রেংথ অফ কনক্রিট ইন টেনশন ক্যান বি নেগলেক্টেড। অর্থাৎ কনক্রিটের যে স্ট্রেংথ, টেনশনের যে স্ট্রেংথ বা টেনশনে তার যে স্ট্রেংথ সেটা আসলে আমরা নেগলেক্ট করতে পারি, মানে আমরা ধরে নিতে পারি যে কনক্রিট এর টেনশনে কোনো শক্তি নাই, বা অন্য কথায় বলতে গেলে কনক্রিট টেনশন রেজিস্ট করতে পারে না, এটা আমরা ধরে নিতে পারি। নেগলেক্ট মানে আমরা এটাকে মানে অবজ্ঞা করতে পারি না, বা এটাকে আমরা ইগনোর করতে পারি। এটা কনক্রিটের টেনসাইল স্ট্রেংথ এত কম যে এটাকে আমরা মানে হিসাবের থেকে বাদ দিতে পারি। সেরকম হচ্ছে দ্য স্ট্রেস ইন দ্য স্টিল ইজ এত, অর্থাৎ এফ এস, ছোট হাতের এফ মানে হচ্ছে সবসময় স্ট্রেস, সবাই মাথায় রাখবেন, ছোট হাতের এফ মানে স্ট্রেস। তাহলে স্টিলের স্ট্রেস হচ্ছে ইজ ইকুয়াল টু
স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন, এটা হচ্ছে হুকের সূত্র থেকে আসছে যে স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইনটু স্ট্রেন ইপসাইলন, এটা হচ্ছে ইপসাইলন। এবং এই স্ট্রেসটা হচ্ছে ইল্ড স্ট্রেস থেকে মানে ইল্ড স্ট্রেংথ থেকে মানে ছোট হবে অথবা ইল্ড স্ট্রেংথের সমান হবে। মানে স্ট্রেস কখনোই ইল্ড স্ট্রেংথ থেকে বেশি হইতে পারে না, এটা আমরা ধরে নিব। এখানে সিম্বল গুলোর পরিচয় দেওয়া আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি, স্ট্রেন, ইল্ড স্ট্রেংথ। তাহলে 5 নাম্বার অ্যাজাম্পশন হচ্ছে যে স্টিলের স্ট্রেস সবসময় ইল্ড স্ট্রেসের সমান বা তার থেকে কম হবে, লেস দ্যান অর ইকুয়াল। 6 নাম্বার অ্যাজাম্পশনটা খুবই গুরুত্বপূর্ণ যে কনক্রিটের স্ট্রেস ব্লক মে বি টেকেন অ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার শেপ। এটা আমি অলরেডি দেখাইলাম, আচ্ছা একটু পর দেখাচ্ছি। এবার কনক্রিটের স্ট্রেস ব্লককে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ হিসেবে আমরা চিন্তা করতে পারি, একটা আয়তাকার শেপ হিসেবে আমরা চিন্তা করতে পারি উইথ কনক্রিট স্ট্রেস অফ 0.85 এফসি প্রাইম। ইউএসডি মেথডে কনক্রিটের স্ট্রেস হয় 0.85 এফসি প্রাইম, আমরা সবাই জানি। দ্যাট এক্সটেন্ডস, দ্যাট মানে হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ বা স্ট্রেস ব্লক, that extends from the extreme compressive fiber to a distance a. আমি দেখাই এবার, অর্থাৎ এক্সট্রিম কম্প্রেসিভ ফাইবার থেকে এ ডিস্টেন্স পর্যন্ত এটা প্রসারিত হয় বা এক্সটেন্ড করে। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটাই হচ্ছে কনক্রিটের স্ট্রেস ব্লক, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, আমরা সবাই দেখতে পাচ্ছি একটা আয়তাকার শেপ এইটা। আর এখানে কনক্রিটের স্ট্রেসটা হচ্ছে এতটুকু হচ্ছে 0.85 এফসি প্রাইম। আর এইটা হচ্ছে এক্সট্রিম কম্প্রেসিভ ফাইবার, মানে এইটা এক্সট্রিম কম্প্রেসিভ ফাইবার বলতে এইটাকে বুঝি আমরা, একদম উপরের যে ফাইবার। এক্সট্রিম কম্প্রেসিভ ফাইবার থেকে এ ডিস্টেন্সের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, মানে এই এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট হাতের এ। এটা আমরা 2 স্ল্যাব ডিজাইনের সময় দেখে আসছি। স্ট্রেস ব্লকের ডেপথ হচ্ছে এ, ছোট হাতের এ, ঠিক আছে? আচ্ছা, যেখানে আবার a is equal to beta 1 c, a is equal to beta 1 c, আর যেখানে আবার c টা হচ্ছে ডিসটেন্স টু দা নিউট্রাল অ্যাক্সিস, আর বেটা 1 টা হচ্ছে 0.85 যখন fc প্রাইম লেস দ্যান ইকুয়াল 4000 psi। এটা আমরা সবাই জানি, বারবার বলার কিছু নাই। আর ছোট হাতের a কে বলা হয় ডেপথ অফ স্ট্রেস ব্লক, স্ট্রেস ব্লকের ডেপথ বা হাইট। আচ্ছা, আর c টা হচ্ছে ডিসটেন্স টু দা নিউট্রাল অ্যাক্সিস, তার মানে c টা হচ্ছে এখান থেকে এতটুকু, এই জায়গা থেকে শুরু করে এই যে এতটুকু ডিসটেন্স হচ্ছে c, ছোট হাতের c। এই c কে আবার বেটা 1 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে a। তো এটাই হচ্ছে ফিফথ অ্যাজাম্পশন যে কনক্রিটের স্ট্রেস ব্লক হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, যার ডেপথ হচ্ছে একদম এক্সট্রিম কম্প্রেসিভ ফাইবার থেকে এ পর্যন্ত, যেখানে এ হচ্ছে বেটা 1 ইনটু সি। এটাই হচ্ছে ফিফথ অ্যাজাম্পশন। আর লাস্ট অ্যাজাম্পশন হচ্ছে যে বেটা 1 ডিক্রিজেস বাই 0.05 ফর ইচ 1000 psi অ্যাবভ 4000 psi, মানে 4000 psi এর উপরে প্রত্যেক 1000 psi এর জন্য 0.05 করে কমতে থাকে বেটা 1 এর মান, বাট ইজ নট লেস দ্যান 0.65, বাট 0.65 থেকে কম হয় না। তো এগুলো আমরা 2 স্ল্যাব ডিজাইনের সময় দেখে আসছি, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে অ্যাজাম্পশন। প্রথম অ্যাজাম্পশন হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিসটেন্স যত বেশি হবে স্ট্রেন তত বেশি হবে বা সমানুপাতিক, একই কথা। দ্বিতীয়টা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ ফোর্স এবং স্ট্রেন কম্প্যাটিবিলিটি এটা স্যাটিসফাইড হতে হবে। তিন নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন হচ্ছে 0.003 কনক্রিটের জন্য। এরপর হচ্ছে কনক্রিটের টেনসাইল স্ট্রেংথকে নেগলেক্ট করা যায়, এটা এত কম। 5 নাম্বার হচ্ছে যে স্টিলের স্ট্রেস সবসময় ইল্ড স্ট্রেস থেকে কম হয় বা সমান হয়। 6 নাম্বার হচ্ছে স্ট্রেস ব্লক নিয়ে, স্ট্রেস ব্লকের ডেপথ বলা আছে a is equal to beta 1 c। আর 7 নাম্বারটা হচ্ছে এটা 7 হবে যে 4000 psi এর উপরে প্রত্যেক 1000 psi এর জন্য, মানে fc প্রাইম প্রত্যেক 1000 psi বাড়লে বেটা 1 এর মান 0.05 করে কমতে থাকে, কিন্তু 0.65 থেকে কখনো কম হবে না। তো এগুলো হচ্ছে ডিজাইন অ্যাজাম্পশন। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছি ইন্টারাকশন ডায়াগ্রাম। ইন্টারাকশন ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাইকে আমি মনোযোগ সহকারে দেখার জন্য বলছি।
ইন্টারাকশন ডায়াগ্রামের আরো কয়েকটা নাম আছে, যেমন এটাকে বলা যেতে পারে লোড মোমেন্ট ইন্টারাকশন ডায়াগ্রাম, তারপর বলা যেতে পারে স্ট্রেংথ ইন্টারাকশন ডায়াগ্রাম। এই দুটো নাম আছে আর কি। তো ইন্টারাকশন ডায়াগ্রামটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে একটা প্লেন গ্রাফ, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে লোড আর এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে মোমেন্ট। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ইসেন্ট্রিসিটি 0 হবে, আর এক্স অ্যাক্সিস বরাবর হবে ইসেন্ট্রিসিটি ইনফিনিটি। ইসেন্ট্রিসিটি 0 মানে আমরা সবাই জানি অ্যাক্সিয়াল লোড, কলামের অ্যাক্সিস বরাবর যে লোড আসে ওইটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড, এবং ইসেন্ট্রিসিটি 0। আর ইসেন্ট্রিসিটি ইনফিনিটি মানে হচ্ছে অসীম। অসীম মানে এখানে অসীম না, মানে অনেক বেশি। এখানে ইসেন্ট্রিসিটি যদি অনেক বেশি হয় তাহলে আমরা চিন্তা করতে পারি অসীম। তো এটা হচ্ছে ডায়াগ্রাম মোটামুটি। তো এই যে এখানে একদম সবচেয়ে ডান দিকের যে পয়েন্টটা, এক্স অ্যাক্সিস বরাবর সবচেয়ে ডান দিকের যে পয়েন্ট, এই পয়েন্টে এইটা হচ্ছে আর কি ব্যালান্সড ফেইলারের জন্য। ব্যালান্সড ফেইলার কি জিনিস আমি একটু পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে ব্যালান্সড ফেইলারের জন্য এই লাইনটা, এই যে এই লাইনটা। এবং ব্যালান্সড ফেইলারের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটিকে আমরা বলতে পারি হচ্ছে ইবি। ছোট হাতের ই মানে ইসেন্ট্রিসিটি, আর বি মানে হচ্ছে ব্যালান্সড। তাহলে ব্যালান্সড ফেইলারের জন্য ইসেন্ট্রিসিটি হচ্ছে ইবি। এই লাইনের উপরে যে অংশটুকু আছে ডায়াগ্রামের মধ্যে, এইটা হচ্ছে কম্প্রেশন ফেইলার নির্দেশ করে, কম্প্রেশন ফেইলার রেঞ্জ বা রিজিয়ন। আর এই লাইনের নিচে যে অংশটুকু আছে এটা হচ্ছে টেনশন ফেইলার রিজিয়ন। তো এই অংশের জন্য ইসেন্ট্রিসিটির মান অনেক কম হয়, আর এই অংশের জন্য ইসেন্ট্রিসিটির মান অনেক বেশি হয়। তাহলে কম্প্রেশন ফেইলার কি এবং টেনশন ফেইলার কি, আগে আমরা এই জিনিসগুলো দেখি, তারপরে আমরা এই ডায়াগ্রামে আবার ফেরত আসবো, তাহলে ভালো বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা একটু একটু করে দেখা শুরু করি। এখানে প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেশন। জিনিসগুলো একটু মানে বুঝতে হবে আর কি। অ্যাক্সিয়াল কম্প্রেশন হচ্ছে পি নট, অর্থাৎ এই যে পি নট, যখন ইসেন্ট্রিসিটি 0 তখন কলামের লোড ক্যাপাসিটি হচ্ছে পি নট। থিওরিটিক্যাল কেস হচ্ছে যে মানে বাস্তব জীবনে খুব একটা দেখা যায় না, কারণ বাস্তব জীবনে সমস্ত কলামেই কম বেশি ইসেন্ট্রিসিটি থাকবে। তাহলে অ্যাক্সিয়াল কম্প্রেশন আসলে বাস্তব জীবনে কখনো আসে না, এটা শুধুমাত্র তাত্ত্বিক একটা ব্যাপার, থিওরিটিক্যাল একটা ব্যাপার। তাই লার্জ লোড অ্যাক্টিং এট দ্য সেন্ট্রয়েড অফ কলাম সেকশন, বড় লোড কলাম সেকশনের সেন্ট্রয়েডে কাজ করে। ইসেন্ট্রিসিটি 0, ইসেন্ট্রিসিটি 0 বলে মোমেন্টও 0। যেখানে ফেইলার হয় দুই ভাবে, কনক্রিটও ক্রাশ করতে পারে এবং স্টিলও ইল্ড করতে পারে। ঠিক আছে, এখানে দুইটার যে কোনো একটা হতে পারে, কনক্রিটও ক্রাশ করতে পারে এবং স্টিলও ইল্ড করতে পারে। ক্রাশিং বলতে হচ্ছে কনক্রিট যখন ভেঙে যাবে তাকে বলা হয় ক্রাশিং হওয়া, আর স্টিল যখন ভেঙে যাবে তাকে বলা হয় ইল্ডিং। তো কলামের এক্ষেত্রে অ্যাক্সিয়াল কম্প্রেশনের ক্ষেত্রে একটা কলাম কিভাবে ফেল করে, কনক্রিট ক্রাশ করে অথবা স্টিল ইল্ড করে। এটা হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেশন। এবার হচ্ছে ম্যাক্সিমাম নমিনাল অ্যাক্সিয়াল লোড। ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোড তখনই পাবো যখন ইসেন্ট্রিসিটি হবে মিনিমাম। অর্থাৎ অ্যাক্সিয়াল লোড এবং ইসেন্ট্রিসিটি এই দুইটা হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক। মানে অ্যাক্সিয়াল লোড যদি বেশি হয় সেক্ষেত্রে ইসেন্ট্রিসিটি কম থাকে, আর অ্যাক্সিয়াল লোড যদি কম হয় সেক্ষেত্রে ইসেন্ট্রিসিটি বেশি থাকে। তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোড তখনই পাবো যখন ইসেন্ট্রিসিটি হবে মিনিমাম, একদম কম। টাইট কলামের জন্য এই ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোডটা হচ্ছে 0.8 পি নট। আমি আশা করি একটা ব্যাপার সবাই বুঝতে পারছেন এতক্ষণে, যে 0.8টা হচ্ছে ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর, আর কিছু না। আমরা এর আগের ক্লাসে যখন কলাম ডিজাইন করেছিলাম তখন দেখছিলাম যে 0.8 এবং 0.85 আলফা, আলফা এর মান ছিল 0.8 এবং 0.85, অর্থাৎ ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর। তো ওই আলফাটুকু বাদ দিলে বাকি যা কিছু থাকে সবটুকু হচ্ছে পি নট। আচ্ছা, তো আলফা হচ্ছে ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর, অর্থাৎ পি নটটা হচ্ছে এই যে পি নটটা হচ্ছে অ্যাক্সিয়াল কম্প্রেশন। এটা অ্যাক্সিয়াল কম্প্রেশনকে যখন আমরা আলফা দ্বারা গুণ করি তখন আমরা পাই হচ্ছে ম্যাক্সিমাম নমিনাল অ্যাক্সিয়াল লোড। আর স্পাইরাল কলামের ক্ষেত্রে আলফার মান 0.85, এটা আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। এক্ষেত্রে
গ্রাফটা একটু আরেকবার দেখালে ভালো হতো। তো গ্রাফটা আমি ব্যাখ্যা করব, আগে আমরা এই জিনিসগুলো আগে দেখি, কম্প্রেশন ফেইলার, তারপর টেনশন ফেইলার, এগুলো আগে আমরা একটু ক্লিয়ার হই, তারপরে আমরা গ্রাফে আসবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে ম্যাক্সিমাম নমিনাল অ্যাক্সিয়াল লোডের ক্ষেত্রে ফেইলার হয় দুই ভাবে হতে পারে, এই যে এর মতোই, কংক্রিটটা ক্রাশ করতে পারে অথবা স্টিলটা ইল্ড করতে পারে, যে কোনো একটা হতে পারে। অর্থাৎ এইখানে হচ্ছে টোটালটা সবই অ্যাক্সিয়াল লোড, আর এইখানে হচ্ছে ম্যাক্সিমামটা অ্যাক্সিয়াল লোড, অর্থাৎ হালকা খুব সামান্য পরিমাণ ইসেন্ট্রিসিটি থাকবে, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে পিএন ম্যাক্স। এইবার আরেক রকম আসবে, সেটা হচ্ছে কম্প্রেশন ফেইলার। ঠিক আছে, কম্প্রেশন ফেইলার হচ্ছে লার্জ অ্যাক্সিয়াল লোড অ্যাক্টস অ্যাট এ স্মল ইসেন্ট্রিসিটি। এখানে ইসেন্ট্রিসিটি অনেক কম হবে, অ্যাক্সিয়াল লোড অনেক বেশি হবে। এখন অ্যাক্সিয়াল লোড কতটুকু বেশি হবে, এটা ভ্যারিজ ফ্রম পিবি থেকে পিএন ম্যাক্স পর্যন্ত হতে পারে। পিবি হচ্ছে ব্যালেন্সড লোড, আর পিএন ম্যাক্স হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল লোড হচ্ছে পিএন ম্যাক্স। তাহলে পিবি থেকে পিএন ম্যাক্স এর মধ্যে অ্যাক্সিয়াল লোড যে কোনো কিছু হতে পারে এই কম্প্রেশন ফেইলারের ক্ষেত্রে। সোজা কথা হচ্ছে অ্যাক্সিয়াল লোডটা বেশি হবে, কার থেকে বেশি হবে, এই যে ব্যালেন্সড লোড থেকে বেশি হবে। আচ্ছা, ব্যালেন্সড লোড কি জিনিস আমি দেখাচ্ছি পরে। এক্ষেত্রে ফেইলার হতে পারে, ফেইলার হবে ক্রাশিং অফ কনক্রিট, অর্থাৎ কনক্রিটটা ক্রাশ করার মাধ্যমে ফেল করবে। যেহেতু কম্প্রেশন ফেইলার, অর্থাৎ কলামটা ফেল করছে কম্প্রেশনের মাধ্যমে, আর কম্প্রেশন নেয় হচ্ছে কনক্রিট, সো এক্ষেত্রে কলামটা ফেল করবে কনক্রিটের ক্রাশ করার মাধ্যমে অন দ্য কম্প্রেশন সাইড, মানে কম্প্রেশন যেদিকে হয় উইথ এ স্ট্রেন ইপসাইলন সি সমান এত, কনক্রিটের স্ট্রেন 0.003, আমরা সবাই একটু আগে দেখে আসলাম, অ্যান্ড স্ট্রেস ইন দ্য টেনশন স্টিল এত। টেনশন স্টিলের স্ট্রেস হচ্ছে ইল্ড স্ট্রেস থেকে কম হয়, এটা আমরা অ্যাজাম্পশনে দেখলাম যে স্টিলের স্ট্রেস সবসময় ইল্ড স্ট্রেস থেকে কম হবে। এখন এখানে দুইটা ব্যাপার আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে টেনশন স্টিল। এখন টেনশন স্টিল কেন বলা আছে, তার মানে নিশ্চয়ই কম্প্রেশন স্টিলও আছে। যদি কম্প্রেশন স্টিল না থাকতো তাহলে তো অবশ্যই টেনশন স্টিল বলা লাগতো না, শুধু স্টিল বললেই হইতো, তাই না? এখন আমি দেখাচ্ছি যে আসলে ব্যাপারটা কিভাবে কাজ করে। দেখেন, একটা কলাম যদি এরকম হয়, এটা যদি একটা কলাম হয়, তাহলে এই কলামের উপরে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ইসেন্ট্রিসিটি থাকবে, অর্থাৎ লোড হচ্ছে কাজ করতেছে এখানে, তার মানে ইসেন্ট্রিসিটি হচ্ছে কলামের সেন্টার থেকে শুরু করে এখান থেকে এতটুকু হচ্ছে ইসেন্ট্রিসিটি। তার মানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আসছে, আর মোমেন্ট আসার কারণে এই কলাম সেকশনটা অনেকটা এইভাবে বেন্ড হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইভাবে বেন্ড হওয়ার চেষ্টা করবে। কখনো এত 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 বেন্ড হয় না, মানে খুব সামান্য পরিমাণ বেন্ড হয়, বেন্ডিং বা ফ্লেক্সার হয় খুব সামান্য, খালি চোখে দেখাও যায় না। তো আমি বোঝানোর সুবিধার্থে এভাবে দেখালাম। তো এভাবে যখন বেন্ড করে তখন দেখেন এইটা যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, একদম মাঝখান বরাবর যদি নিউট্রাল অ্যাক্সিস হয়, তাহলে নিউট্রাল অ্যাক্সিসের এই পাশে যে স্টিলগুলো থাকবে, এই স্টিলগুলো থাকবে কিভাবে, এটা হচ্ছে কম্প্রেশনে থাকবে। ঠিক আছে, আর অর্থাৎ কারণ এই সাইডে কম্প্রেশন তৈরি হয়েছে এইদিকে, আর নিউট্রাল অ্যাক্সিসের বাম দিকে যদি কোনো স্টিল থাকে, অর্থাৎ এইদিকে যদি কোনো স্টিল থাকে, তাহলে সেই স্টিলগুলো থাকবে হচ্ছে টেনশনে। তো তার মানে কিছু স্টিল থাকবে কম্প্রেশনে, কিছু স্টিল থাকবে টেনশনে। ঠিক আছে, তাহলে এখানে কলামে দুই ধরনের স্টিল আছে, একটা হচ্ছে টেনশন স্টিল, একটা হচ্ছে কম্প্রেশন স্টিল। সবাই খুব ভালো মতো মাথায় রাখবো আমরা, একটা হচ্ছে টেনশন স্টিল, একটা হচ্ছে কম্প্রেশন স্টিল। টেনশন স্টিল সবসময় টেনশন রেজিস্ট করবে, কম্প্রেশন স্টিল সবসময় কম্প্রেশন রেজিস্ট করবে। তো এখানে বলা হচ্ছে যে স্ট্রেস ইন দ্য টেনশন স্টিলের স্ট্রেস হচ্ছে ইল্ড স্ট্রেস থেকে কম হবে, আর ইল্ড স্ট্রেস থেকে কম হওয়ার অর্থ হচ্ছে যে সেই স্টিলটা ফেল করবে না বা সেই স্টিলটা ভেঙে যাবে না। আর যদি ইল্ড স্ট্রেসের সমান হইতো তাহলে তার মানে আমরা বলতে পারতাম যে টেনশন স্টিলটা ফেল করবে অথবা ভেঙে যাবে।
যেহেতু স্ট্রেসটা ইল্ড স্ট্রেস থেকে কম, তার মানে স্ট্রেনও কম হবে, স্ট্রেনটাও ইল্ড স্ট্রেন থেকে কম হবে। ইপসাইলন ওয়াই হচ্ছে ইল্ড স্ট্রেন, তাহলে ইল্ড স্ট্রেন থেকে কম হবে, মানে টেনশন স্টিলের স্ট্রেন ইল্ড স্ট্রেন থেকে কম হবে। এইটা হচ্ছে এত কিছু কিন্তু বলছি কম্প্রেশন ফেইলারের জন্য। এখন এই জিনিসগুলো সবার কাছে মনে হতে পারে যে এটা হচ্ছে মুখস্থ করার ব্যাপার না, এটা মোটেও মুখস্থ করার ব্যাপার না। এই জিনিসগুলো আমরা মানে পরবর্তী ক্লাসে আমরা মানে অঙ্ক যখন করব তখন অঙ্কে আমরা সরাসরি অ্যাপ্লাই করব এই ব্যাপারগুলো, ঠিক আছে? এগুলো একটু বুঝতে হবে। তাহলে আবার কম্প্রেশন ফেইলারের ক্ষেত্রে আবার কি হয়, অ্যাক্সিয়াল লোডটা হচ্ছে ব্যালান্সড লোড থেকে বেশি হয়, মানে পিএন মানে নমিনাল লোড, আমরা জানি নমিনাল লোড ব্যালান্সড লোড থেকে বেশি হয়, আর ইসেন্ট্রিসিটি হচ্ছে ব্যালান্সড ইসেন্ট্রিসিটি থেকে কম হয়। আমি বারবার বলছি কম্প্রেশন ফেইলার মানেই হচ্ছে অ্যাক্সিয়াল লোড হবে অনেক বড় আর ইসেন্ট্রিসিটি হবে অনেক ছোট। এখন কার থেকে ছোট আর কার থেকে বড়? ব্যালান্সড লোড থেকে বড় লোড হবে, পিবি থেকে বড় হবে, আর ব্যালান্সড ইসেন্ট্রিসিটি থেকে ইসেন্ট্রিসিটি কম হবে, ছোট হবে। তাহলে কম্প্রেশন ফেইলার যদি হয় কোনো একটা কলামে, তাহলে আমরা কি কি জানলাম? সেখানে ফেল করে হচ্ছে কনক্রিট, আর কনক্রিট ফেল করা মানে তার স্ট্রেন থাকবে সরি 0.003, আর টেনশন স্টিল যেহেতু ফেল করে না তাহলে তার স্ট্রেস থাকবে ইল্ড স্ট্রেস থেকে কম। সোজা কথা হচ্ছে কম্প্রেশন ফেইলার মানে ফেল করবে কনক্রিট, স্টিলটা অক্ষত থাকবে বা ইল্ড স্ট্রেস থেকে কম থাকবে স্ট্রেস। তাহলে এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে ছিল কম্প্রেশন ফেইলার। এখন আমরা দেখবো টেনশন ফেইলার। টেনশন ফেইলারটা হচ্ছে কম্প্রেশন ফেইলারের ঠিক বিপরীত। এখানে স্মল লোড অ্যাক্টস উইথ এ লার্জ ইসেন্ট্রিসিটি, এখানে অ্যাক্সিয়াল লোড অনেক ছোট এবং ইসেন্ট্রিসিটি অনেক বড়। উল্টা, আগে ছিল লোড বড় ইসেন্ট্রিসিটি ছোট, আর টেনশন ফেইলারের জন্য হচ্ছে লোড ছোট ইসেন্ট্রিসিটি বড়। অ্যাট ফেইলার মানে কলাম যখন ভেঙে যায় তখন স্ট্রেন ইন টেনশন স্টিলের বিকৃতি হয় ইল্ড স্ট্রেন থেকে বেশি, কারণ টেনশন ফেইলার মানে কলামটা ফেল করবে টেনশনের কারণে, আর টেনশন রেজিস্ট করে হচ্ছে টেনশন স্টিল, তার মানে অবশ্যই টেনশন স্টিল ফেল করবে। এটা খুবই সহজ। কম্প্রেশন ফেইলারে ফেল করবে কনক্রিট, আর টেনশন ফেইলারে ফেল করবে হচ্ছে টেনশন স্টিল। তাহলে টেনশন স্টিলের স্ট্রেনটা ইল্ড স্ট্রেন থেকে বেশি হবে। আবার এখানে কনক্রিটের স্ট্রেনও হবে 0.003, যদিও ফেল করে না কনক্রিট, বাট কনক্রিটের স্ট্রেন হবে 0.003, মানে আলটিমেট স্ট্রেন। আচ্ছা, এরপর স্ট্রেস অফ টেনশন স্টিলের স্ট্রেসটা হবে ইল্ড স্ট্রেসের সমান। আমি বারবার বলছি ইল্ড স্ট্রেসের সমান হওয়া মানেই হচ্ছে কোনো একটা স্টিল ফেল করে বা ভেঙে যায়। কোনো একটা স্টিল যখন ভেঙে যায় তখন তার স্ট্রেস ইল্ড স্ট্রেসের সমান হয়। ইন দিস কেস এই যে নমিনাল লোড হচ্ছে ব্যালান্সড লোড থেকে কম, অর্থাৎ এর উল্টা, এবং ইসেন্ট্রিসিটি হচ্ছে ব্যালান্সড ইসেন্ট্রিসিটি থেকে বেশি, এর উল্টা। এখানে ছিল কম, এখানে হচ্ছে বেশি। তাহলে টেনশন ফেইলার মানে সোজা কথা হচ্ছে লোড অনেক বেশি হবে, ইসেন্ট্রিসিটি অনেক কম হবে। সরি, ভুল বললাম। কম্প্রেশন ফেইলার মানে হচ্ছে লোড বেশি ইসেন্ট্রিসিটি কম, আর টেনশন ফেইলার মানে লোড কম ইসেন্ট্রিসিটি বেশি। কারণ ইসেন্ট্রিসিটি বেশি মানে কি মোমেন্ট বেশি হবে, আর মোমেন্ট বেশি মানে সেটা টেনশন ফেইলারের দিকে চলে যাবে আস্তে আস্তে। তো টেনশন ফেইলার মানে হচ্ছে কি, ফেল করে হচ্ছে টেনশন স্টিল, তার মানে তার স্ট্রেস ইল্ড স্ট্রেসের সমান এবং তার স্ট্রেন ইল্ড স্ট্রেন থেকে বড় হয়। এখন কতটুকু বড় হয় এটা আমরা জানি না। কনক্রিটের স্ট্রেন হয় 0.003, আর নমিনাল লোড ক্যাপাসিটি ব্যালান্সড লোড থেকে কম হয়, আর ইসেন্ট্রিসিটি হচ্ছে ব্যালান্সড ইসেন্ট্রিসিটি থেকে বেশি হয়। এখন এই যে বারবার একটা কথা আসছে ব্যালান্সড লোড ব্যালান্সড ইসেন্ট্রিসিটি, এখন আমরা জানবো হচ্ছে হোয়াট ইজ ব্যালান্সড কন্ডিশন। ব্যালান্সড কন্ডিশনটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেটা হচ্ছে অনেকটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে কম্প্রেশন ফেইলার এবং টেনশন ফেইলার এই দুটার মাঝামাঝি একটা অবস্থা। কম্প্রেশন ফেইলারে ফেল করে কনক্রিট, টেনশন ফেইলারে ফেল করে টেনশন স্টিল। ব্যালান্সড কন্ডিশনের ক্ষেত্রে দুইটাই একসঙ্গে ফেল করে, কনক্রিটও ফেল করে এবং একই সময় স্টিলটাও ফেল করে, মানে টেনশন স্টিলটাও ফেল করে।
A balanced condition is reached when compressive strain in concrete reaches 0.003, মানে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন হয় 0.003 এবং টেনশন স্টিলের স্ট্রেন হয় ইল্ড স্ট্রেনের সমান, এবং এই দুইটা হয় সাইমুলটেনিয়াসলি। সাইমুলটেনিয়াসলি শব্দের অর্থ হচ্ছে যুগপতভাবে বা একই সঙ্গে এবং একই সময়ে। ইল্ড স্ট্রেন মানে ইল্ড স্ট্রেস ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা কোত্থেকে আসছে আমি দেখাই দিচ্ছি। আমরা সবাই জানি যে হুকের সূত্র হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, বা আমরা লিখতে পারি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন, এটা সব সময় আমরা মাথায় রাখবো। তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে স্ট্রেন সমান স্ট্রেস ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি। ইপসাইলন মানে স্ট্রেন সমান স্ট্রেস মানে ছোট হাতের এফ ডিভাইডেড বাই ই মডুলাস অফ ইলাস্টিসিটি। সেটা এখানে লেখা হচ্ছে, যেহেতু ইল্ড স্ট্রেন তাহলে এখানে আসবে ইল্ড স্ট্রেস আর মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এস মানে স্টিল। তাহলে ব্যালেন্সড কন্ডিশনের ক্ষেত্রে টেনশন স্টিলের স্ট্রেসও ইল্ড স্ট্রেসের সমান হবে এবং কনক্রিটের আলটিমেট স্ট্রেনও 0.003 হবে। এই দুইটাই একই সময় মানে একই সময় হবে, এবং যেহেতু স্ট্রেস সমান তার মানে কি স্ট্রেনও সমান। যেহেতু স্ট্রেসটা ইল্ড স্ট্রেসের সমান তার মানে স্ট্রেনও ইল্ড স্ট্রেনের সমান হবে। আচ্ছা, ফেইলার অফ কনক্রিট এন্ড স্টিল অকার্স এট দ্য সেম টাইম, মানে কনক্রিটের ফেইলার এবং স্টিলের ফেইলার একই সময়ে সংঘটিত হয়। তাহলে ব্যালেন্সড কন্ডিশন মানে হচ্ছে কনক্রিট এবং স্টিল একই সময়ে ফেল করবে, তার মানে কনক্রিটের স্ট্রেন হবে 0.003 এবং টেনশন স্টিলের স্ট্রেস হবে ইল্ড স্ট্রেসের সমান। আচ্ছা, এই গেল ব্যালেন্সড কন্ডিশন। কম্প্রেশন ফেইলার মানে, আচ্ছা একটা কথা বলি যে ব্যালেন্সড কন্ডিশনে কলামের লোড ক্যাপাসিটি কিন্তু পিবি, বি মানে ব্যালেন্সড, আর ব্যালেন্সড কন্ডিশনের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি হচ্ছে ইবি, ইবি মানে ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি। তো এখন যদি আমরা কম্প্রেশন ফেইলারের দিকে যাই, তার মানে কম্প্রেশন ফেইলারে ফেল করবে কনক্রিট, টেনশন স্টিলটা অক্ষত থাকবে, তার মানে কনক্রিটের স্ট্রেন হবে 0.003 আর টেনশন স্টিলের স্ট্রেস হবে ইল্ড স্ট্রেস থেকে কম। এবং কম্প্রেশন ফেইলার হলে কলামের লোড ক্যাপাসিটি অনেক বেশি হয়, মানে ব্যালেন্সড লোড থেকে বেশি হয়, আর ইসেন্ট্রিসিটি কম হয়। ইসেন্ট্রিসিটি কম হওয়া মানে লোড ক্যাপাসিটি বেশি হওয়া। আর যদি আমরা টেনশন ফেইলারের দিকে যাই তাহলে কনক্রিটটা ফেল করবে না, বাট তার স্ট্রেন হবে 0.003 এবং ফেল করবে হচ্ছে টেনশন স্টিল, এবং যেহেতু ফেল করবে সেহেতু তার স্ট্রেস হবে ইল্ড স্ট্রেসের সমান, এবং এক্ষেত্রে কলামের লোড ক্যাপাসিটি অনেক হ্রাস পাবে, মানে ব্যালেন্সড লোড থেকে কম হবে, আর ইসেন্ট্রিসিটি হবে ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি থেকে বেশি। ইসেন্ট্রিসিটি বেশি হলেই লোড ক্যাপাসিটি এমনিতেই কমে যায়, এইটা বাড়লে এইটা কমে, এইটা কমলে এইটা বাড়ে। তো এইবার যদি আমরা গ্রাফে আসি তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন, অর্থাৎ এই বরাবর গ্রাফের এই অবস্থানটা নির্দেশ করে যে কনক্রিট এবং স্টিল একই সময় ফেল করে একই সঙ্গে। যদি এর থেকে উপরের দিকে যাই, অর্থাৎ এই অঞ্চলটুকুর মধ্যে হচ্ছে কম্প্রেশন ফেইলার নির্দেশ করে, অর্থাৎ এখানে ফেল করে শুধুমাত্র কনক্রিট। আর যদি এখান থেকে নিচের দিকে আসি, অর্থাৎ এইটুকু অঞ্চলের মধ্যে ফেল করে হচ্ছে টেনশন স্টিল বা টেনশন ফেইলার হয়। এখন এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের আসলে মানে অ্যাপ্লিকেশন বা প্রয়োগটা কোথায়, এটা আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি। আমরা গত ক্লাসে দেখে আসছি যে অ্যাক্সিয়াল লোডের জন্য কিভাবে কলাম ডিজাইন করতে হয়। আজকে আমরা দেখবো যে যদি অ্যাক্সিয়াল লোডের সঙ্গে সঙ্গে কিছু মোমেন্টও থাকে, অর্থাৎ কিছু ইসেন্ট্রিসিটি এবং কিছু মোমেন্ট থাকে, ইসেন্ট্রিসিটি থাকা মানেই মোমেন্ট থাকা, ইসেন্ট্রিসিটি যদি থাকে তাহলে আমরা কিভাবে কলাম ডিজাইনটা করতে পারি সেটা আজকে আমরা দেখবো, এবং দেখবো হচ্ছে এই ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের মাধ্যমে। এখানে আমরা দেখবো যে কিভাবে আসলে কলাম ডিজাইনটাকে ফাইনালাইজ করতে হয়। সাপোজ অ্যাক্সিয়াল লোডের জন্য আচ্ছা, সাপোজ আমরা অ্যাক্সিয়াল লোডের জন্য একটা ডিজাইন আমরা করেছি, ডিজাইন করে কলামের ডাইমেনশন পেয়েছি এবং স্টিল পেয়েছি। তো
এখন আমরা কখনোই ওই ডিজাইনটাকে ফাইনালাইজ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ইন্টারাকশন ডায়াগ্রামের মাধ্যমে কলামটাকে চেক করছি ততক্ষণে। তো এখন আমি দেখাবো যে কিভাবে আসলে ইন্টারাকশন ডায়াগ্রামের মাধ্যমে কোনো একটা কলামকে চেক করতে পারি আমরা, ঠিক আছে? এটা আমাদের কোর্সের মধ্যে না, জাস্ট আমি সবাইকে শেখার জন্য দেখাচ্ছি, তো সবাই একটু দ্রুত খেয়াল করেন। এখানে বলা হচ্ছে যে মেক এ চেঞ্জ অনলি এট রেড কালার, মানে যেখানে যেখানে লাল কালার দিয়ে লেখা আছে শুধুমাত্র সেইগুলাকে আমরা চেঞ্জ করব, মানে আমরা ইনপুট দিব আর কি। আর বাকি প্রত্যেকটা ভ্যালু এখানে ফর্মুলার মাধ্যমে আসবে, যেখানে ফর্মুলা আছে ফর্মুলার মাধ্যমে আসবে, ঠিক আছে? তো প্রথমে সাপোজ আমাদের কনক্রিটের স্ট্রেংথ হচ্ছে, আমি ধরে নিচ্ছি সাপোজ 4 কেএসআই, স্টিলের ইল্ড স্ট্রেংথ 60 কেএসআই, মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 29,000 কেএসআই। এরপর সাপোজ ধরেন যে অ্যাক্সিয়াল লোডের জন্য আমরা ফর্মুলার মাধ্যমে কলাম ডিজাইন করে আমরা কলামের সাইজ পেয়েছি হচ্ছে সাপোজ মনে করি যে 14/12, সাপোজ, তাহলে সরি বিটা হচ্ছে 12 হবে, বিটা হচ্ছে ছোট ডাইমেনশন আর এইচটা হচ্ছে বড় ডাইমেনশন, 12/14। তো ঠিক আছে, এটার ফর্মুলা আসলে ঠিক নাই। 12 ইঞ্চি মানে হচ্ছে কত মিলিমিটার, ফর্মুলা দিতে হবে ইকুয়াল টু ইঞ্চিকে গুণ দিতে হবে হচ্ছে 25 দিয়ে, তাহলেই হবে 300 মিলিমিটার, 350, যাই হোক কোনো ব্যাপার না। তাহলে কভার, ক্লিয়ার কভার হচ্ছে সাপোজ আমরা 1.5 ইঞ্চি নিচ্ছি। স্টিল, এখন মনে করি আমরা সাপোজ যে আমরা স্টিল পেয়েছি হচ্ছে 25 মিলিমিটার বার 4টা আর 20 মিলিমিটার বার 4টা, সাপোজ মনে করি আমরা যে আমরা 25 মিলিমিটার বার দিচ্ছি 4টা আর 20 মিলিমিটার বার দিচ্ছি 4টা। তাহলে যদি তাই হয় তাহলে এখন হিসাব করতে হবে একটু যে এক্ষেত্রে এখন এএস অর্থাৎ টেনশন স্টিলের পরিমাণ কতটুকু হবে আর এএস প্রাইম অর্থাৎ কম্প্রেশন স্টিলের পরিমাণ কতটুকু হবে। তো আমরা মানে অ্যাপ্রক্সিমেটলি ধরে নিব যে টোটাল যে স্টিল এরিয়া 4টা 25 মিলি আর 4টা 20 মিলি, টোটাল যে এরিয়া সবগুলো মিলায়ে সেগুলোর অর্ধেক হচ্ছে এএস আর অর্ধেক হচ্ছে এএস প্রাইম, এটা আমরা মোটামুটি অ্যাজিউম করে নিব। তাহলে 25 মিলি বার মানে হচ্ছে 8 নাম্বার বার, তার এরিয়া হচ্ছে 0.79 ইন্টু 4 প্লাস 20 মিলি বার মানে হচ্ছে 6 নাম্বার বার, তার এরিয়া হচ্ছে 0.44 ইন্টু 4, টোটাল স্টিল এরিয়া হচ্ছে 4.92। একে যদি 2 দিয়ে ভাগ করি আমরা তাহলে 2.46 বা 2.5 একই কথা। তাহলে আমরা এখানে ইনপুট দিলাম 2.5, এখানে ইনপুট দিলাম 2.5, তাহলে প্রত্যেকটা ডেটা আমরা ইনপুট দিয়ে ফেললাম। এখন নিচের দিকে আসি, এখানে চেঞ্জ করা যাবে না, এগুলো ফর্মুলা থেকে আসবে। এখন ফর কম্প্রেশন ফেইলার টেক সি সমান এত। এখন এইটা আমি একটু বলি, সি মানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, আমরা সবাই জানি। তো এখানে সিটা আমরা এমন ভাবে চেঞ্জ করব যাতে এইটা সিবি থেকে বেশি হয়। কম্প্রেশন ফেইলারের জন্য সি হবে সব সময় সিবি থেকে বেশি। এখানে সিবি কত আসছে ক্যালকুলেশনের মাধ্যমে 7.4, এখানে 10। আচ্ছা এটা মানে মোটামুটি আন্দাজে একটা ভ্যালু ধরলেই হয়, মানে অনুমানের মাধ্যমে 7.4, তো তাহলে এর থেকে বেশি আর কত হবে, সাপোজ আমরা ধরলাম 9 বা 8.4 একটা ধরলেই হয়, মানে 7.4 থেকে বেশি ধরতে হবে আর কি। আমরা ধরলাম 9, আচ্ছা 9 না, আমরা ধরি হচ্ছে 8 ধরি, কারণ কলামের ডাইমেনশন আসলে ছোট, 14/12, তাহলে 8। আর ফর টেনশন ফেইলার সি ধরতে হবে হচ্ছে সিবি থেকে কম, এখানে আছে 7.4 সিবি, সিবি মানে হচ্ছে ব্যালেন্সড কন্ডিশনের ক্ষেত্রে সি, তাহলে তার থেকে কম ধরতে হবে। সাপোজ এটা হচ্ছে 7.4, তো আমরা ধরলাম হচ্ছে 6, ধরলাম হচ্ছে 6। তাহলে এখন দেখেন যে একটা ইন্টারাকশন ডায়াগ্রাম কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে, এটা প্রোগ্রাম করা আছে এখানে। তো এই প্রোগ্রামের মাধ্যমে অটোমেটিক এটা গ্রাফটা ড্র হয়ে যায়, ইন্টারাকশন ডায়াগ্রাম এখানে তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে ইনপুট দেওয়া বাকি আছে এখনো। এখানে এখন ইনপুট দিতে হবে আমাদের কলামের ডিজাইন, মানে লোড এবং মোমেন্ট আসলে কত। সাপোজ আমাদের কলামে ভার্টিক্যাল লোড হচ্ছে, আমরা মনে করি
আমাদের কলামে ভার্টিক্যাল লোড হচ্ছে 200 কিলো পাউন্ড, ঠিক আছে, 200 কিলো পাউন্ড। আর সরি 200 হচ্ছে লোড, 200 কিলো পাউন্ড। আর মোমেন্ট হচ্ছে সাপোজ 300 কিপস ইনটু ফিট, জাস্ট আমরা মনে করি আর কি। তাহলে সবকিছু ইনপুট দেওয়া হয়ে গেল, এইগুলো চেঞ্জ না করলেও চলবে, সমস্যা নেই। তাহলে এখন দেখেন এই ইন্টারাকশন ডায়াগ্রামের থেকে কিন্তু বাইরে চলে গেছে, এই পয়েন্টটা কিন্তু ডায়াগ্রামের বাইরে চলে গেছে। যদি ডায়াগ্রামের বাইরে যায় তাহলে এর অর্থ হচ্ছে যে এই কলামটা আসলে ফেল করে যাবে, এই কলামটা দেওয়া যাবে না। যদি আমরা এই কলামটা প্রোভাইড করি তাহলে এই কলামটা মানে প্র্যাকটিক্যাল লাইফে এটা ফেল করবে আর কি। যদি এই লাল পয়েন্টটা যদি ডায়াগ্রামের মধ্যে থাকতো তখন আমরা বলতে পারতাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই, কলামটা নিরাপদ। বাট বাইরে চলে যাওয়া মানে হচ্ছে ফেল করবে, ঠিক আছে। তাহলে এখন তাহলে এটাকে কি করা যাইতে পারে, এটাকে কি করা যেতে পারে? আমরা দুইটা কাজ করতে পারি। আমরা হয় আমরা কলামের ডাইমেনশনটা বাড়াতে পারি, অথবা আমরা কলামের স্টিলটা বাড়াতে পারি, স্টিল বাড়াতে পারি। যে কোনো দুইটাও করতে, একটাও করতে পারি আবার দুইটাও করতে পারি। তো সাপোজ প্রথমে আমরা ডাইমেনশনটা বাড়াবো, তার মানে 12 বাই 14 ইঞ্চি কলামে এটা হবে না, এটা দিতে হবে সাপোজ এখানে দিয়ে দিলাম হচ্ছে 14, এখানে দিয়ে দিলাম হচ্ছে 16। দেখা যাক কি হয়। দেখেন এখনো কিন্তু ডায়াগ্রামের মধ্যে আসে নাই, এখনো বাইরে আছে। তার মানে স্টিল আসলে বাড়ানো উচিত। এখানে স্টিল 2.5 আছে, ঠিক আছে, এখানে আমরা 3 করে দেই। টেনশন স্টিল 3 ইঞ্চি স্কোয়ার, আবার কম্প্রেশন স্টিল 3 ইঞ্চি স্কোয়ার। এখনো ডায়াগ্রামের মধ্যে আসে নাই, এখনো এটা দেওয়া যাবে না, আরো বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে একটা ব্যাপার দেখেন, ডায়াগ্রামটাও কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে, এটা ঠিক নাই। কারণ ঠিক না থাকার কারণ হচ্ছে এখানে দেখেন ব্যালান্সড মানে সিবি আসছে হচ্ছে 8.5, কম্প্রেশন ফেলারের জন্য সি আমরা ধরেছি 8 ইঞ্চি, তাহলে একটু বাড়াতে হবে, এটা 8.5 থেকে বেশি নিতে হবে। সাপোজ আমরা ধরলাম 10। এই যে এখন আবার ডায়াগ্রামটা সুন্দর মতো চলে আসছে, কিন্তু তারপরেও দেখেন লাল পয়েন্টটা কিন্তু বাইরে। লাল পয়েন্ট আর কিছুই না, এটা হচ্ছে জাস্ট কলামের মধ্যে যে ডেভেলপড লোড এবং মোমেন্ট সেইটাই। কলামের মধ্যে ভার্টিক্যাল লোড হচ্ছে 200 কিপস আর মোমেন্ট হচ্ছে 300 কিপস ইনটু ফিট। তো এইটাই হচ্ছে স্থানাঙ্ক হিসেবে বসালে আমরা এই লাল পয়েন্টটা পাচ্ছি, ঠিক আছে। তো এখনো ডায়াগ্রামের বাইরে আছে, তাহলে এইটাকে ডায়াগ্রামের মধ্যে আনতে হলে আরেকটু বাড়াতে হবে ডাইমেনশন। সাপোজ এখন আমরা এটাকে 14 ইঞ্চি না দিয়ে আমরা এটাকে দিলাম হচ্ছে 16 ইঞ্চি, দেখা যাক কি হয়। আমি বোঝানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি। সাপোজ 14 ছিল, 14 থাকা অবস্থায় ডায়াগ্রাম ছিল এরকম, পয়েন্ট ছিল বাইরে। তাহলে এখন 16 করলে কি হয় দেখেন, যদি আমরা 16 করি এটাকে 16, তাহলে এটা কি হয় দেখেন। না, হবে না, তার মানে স্টিল বাড়াতে হবে আরো। স্টিলটা আমরা সাপোজ এখানে 3.5 দিলাম, এখানেও দিলাম 3.5, দেখা যাক কি হয়। এই যে এটা মোটামুটি ডায়াগ্রামের মধ্যে চলে আসছে আর কি। তার মানে এটা এখন ঠিক আছে, ঠিক আছে, তার মানে এই স্টিল দেওয়া যাবে। তারপরেও দেখেন প্রায় ডায়াগ্রামের একদম মানে দাগের উপরে। এটা আরেকটু সেফ সাইডে থাকার জন্য আমরা চাইলে কলামের ডাইমেনশনটা আরেকটু বাড়ায় দিতে পারি। এটাকে আমরা 16 বা 18 বাই 18 দিতে পারি, কারণ গ্রাউন্ড ফ্লোরের কলাম দেখা যাচ্ছে অনেক মানে মোটা হয় আর কি। সেক্ষেত্রে দেখেন 18 বাই 18 দিলে আমরা একদম সেফ সাইডে আছি, পয়েন্টটা কিন্তু ডায়াগ্রামের মধ্যে আছে, ইন্টারাকশন ডায়াগ্রামের মধ্যে আছে আর কি। তাহলে এখন আমরা ডিজাইনটাকে মোটামুটি ফাইনালাইজ করতে পারি। ঠিক আছে, এখানে কলাম দিতে হবে 18 বাই 18 স্কোয়ার কলাম, স্টিল দিতে হবে হচ্ছে টেনশন স্টিল 3.5 ইঞ্চি স্কোয়ার আর কম্প্রেশন স্টিল 3.5 ইঞ্চি স্কোয়ার। তো এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখবো যে কয়টা মানে 25 মিলি বার কতগুলা হয়, তারপরে 20 মিলি বার কতগুলা হয়, এটা আমরা এখানে বসাই দিব। আমি জাস্ট সিস্টেমটা দেখালাম যে এইভাবে আসলে ইন্টারাকশন ডায়াগ্রামের মাধ্যমে একটা কলামের ডিজাইনকে আমরা ফাইনালাইজ করতে পারি।
এটা ড্র করার নিয়ম হচ্ছে এরকম যে দেখেন, প্রথমে মোমেন্ট যদি 0 হয় তাহলে অ্যাক্সিয়াল লোড কত হবে, পি নট, সেইটা আগে ক্যালকুলেশন করে বের করতে হবে, সেইটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর আগে বসাতে হবে। এরপর উল্টা, যদি লোড 0 হয় এবং মোমেন্ট হয় সবচেয়ে বেশি, তখন আসলে সেইটা মোমেন্ট কত হবে সেটা ক্যালকুলেশন করে বসাতে হবে। এরপরে আবার টেনশন ফেইলারের জন্য লোড মোমেন্ট কত হয়, কম্প্রেশন ফেইলারের জন্য লোড মোমেন্ট কত হয়, এইগুলোর মাধ্যমে আমরা একটা একটা করে পয়েন্ট পাবো। যেমন ফর এন এক্সাম্পল, এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে এই পয়েন্টটা। আবার টেনশন ফেইলারের জন্য লোড ক্যাপাসিটি এবং মোমেন্ট ক্যাপাসিটি, এখান থেকে আমরা পেয়েছি এই পয়েন্টটা। আবার ব্যালান্সড কন্ডিশনের জন্য এই যে পিবি আর এমবি, এই দুটো থেকে আমরা পেয়েছি হচ্ছে এই পয়েন্টটা। এই প্রত্যেকটা পয়েন্টকে আসলে যোগ করতে হবে একটা প্লেন গ্রাফ পেপারে, তাহলে আমরা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ড্র করতে পারবো। ঠিক আছে, এটা হাতে ম্যানুয়ালি করাটা একটু ডিফিকাল্ট, তো সে কারণে আমরা মাইক্রোসফট এক্সেল এর সহায়তা আমরা নিতে পারি। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের মাধ্যমে একটা কলামের ডিজাইনকে ফাইনালাইজ করতে পারবো। ঠিক আছে, এবং আমরা দেখলাম যে কলামের ডাইমেনশন চেঞ্জ করলে ডায়াগ্রামটা একটু চেঞ্জ হয়, কারণ সবকিছু আসলে চেঞ্জ হবে, লোড ক্যাপাসিটি, মোমেন্ট ক্যাপাসিটি সবকিছু চেঞ্জ হবে, ফলে চেঞ্জ হবে। আবার যদি কলামে স্টিল যদি কম বেশি করি, তাও কিন্তু ডায়াগ্রামটা চেঞ্জ হয়, মানে মডিফাই হয় বারবার। আর এই লাল পয়েন্টটা হচ্ছে কলামের যে মানে অরিজিনাল যতটুকু লোড এবং মোমেন্ট কলামের মধ্যে তৈরি হয়েছে সেইটা। এই লাল পয়েন্ট যদি এই দেখেন, এইটা হচ্ছে ব্যালান্সড কন্ডিশনের জন্য সেই লাইনটা, এইটা যদি এই লাল পয়েন্টটা এর উপরে থাকতো তাহলে আমরা বলতাম যে কলামটা কম্প্রেশনে ফেল করবে, কিন্তু এখানে কিন্তু লাল পয়েন্টটা নিচে আছে, অর্থাৎ টেনশন ফেইলার রিজিয়নের মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই কলামটা আসলে ফেল করবে হচ্ছে টেনশনে, মানে এই কলামের টেনশন স্টিলটা ফেল করবে। ঠিক আছে, দেখেন এখানে ডায়াগ্রামের শেপটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তো এই শেপটাকে ফিরায় আনতে হলে জাস্ট এখানে এই সি এর মানগুলো একটু কম বেশি করলেই হবে। যেমন এখানে সি হচ্ছে 9.7, তাহলে আমরা একটু বেশি নিই, যদি আমরা 12 নেই এখানে। আর টেনশন ফেইলারের জন্য এটা কম নিতে হবে, সিডি থেকে কম নিতে হবে। সাপোজ এখানে আমরা নিলাম 8, যে কোনো একটা নিলেই হবে। এখন দেখেন এটা সুন্দর মতো ডায়াগ্রামটা চলে আসছে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে এইভাবে প্রত্যেকটা কলামের ডিজাইন আমরা ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের মাধ্যমে ফাইনালাইজ করব। একটা কথা বলে রাখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাক্সিয়াল লোডের জন্য ফর্মুলা থেকে যে ডিজাইনটা আমরা পাই, আমরা গত ক্লাসে দেখছি, এই ডিজাইনটা আসলে ফাইনাল ডিজাইন কখনোই হয় না। এখান থেকে অনেক পরিমাণে স্টিলও বাড়াতে হয়, আবার সেকশনও বাড়াতে হয় কলাম থেকে মেলাইতে গেলে। মানে লোড এবং মোমেন্টকে রেজিস্ট করতে গেলে কলামের ডাইমেনশনও বাড়ানো লাগে, আবার স্টিলও বাড়ানো লাগে। না হলে এই যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের মধ্যে কিন্তু আসে না। আমরা দেখছিলাম যে প্রথমে এই লাল পয়েন্টটা একদম বাইরে ছিল। ওকে, আমি আশা করি যে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা সবাই আর কি মোটামুটি বুঝতে পেরেছেন। তো এখানে অ্যাক্সিয়াল কম্প্রেশন হচ্ছে পি নট, এইটা যখন ইসেন্ট্রিসিটি 0। তারপর এই পি এম নটটা হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি যখন ইসেন্ট্রিসিটি অসীম, অর্থাৎ এইটা হচ্ছে আমি এখনো বলি নাই, এটা হচ্ছে পিওর ফ্লেক্সার। এইটা পিওর ফ্লেক্সার, মানে শুধু একদম ফ্লেক্সার ছাড়া কিছুই হবে না। ফ্লেক্সার মানে বেন্ডিং বা মোমেন্ট। মোমেন্ট মানে যখন মোমেন্ট আসে প্রচুর পরিমাণে, তখন আমরা বলবো হচ্ছে ফ্লেক্সার। এখানে ইসেন্ট্রিসিটি হচ্ছে অসীম, অ্যাক্সিয়াল লোড 0, এবং কলাম সেকশন ইজ সাবজেক্টেড টু বেন্ডিং মোমেন্ট অনলি, মানে একটা কলাম সেকশনের মধ্যে শুধুমাত্র বেন্ডিং মোমেন্টই থাকবে। তো এটা আসলে প্র্যাকটিক্যালি এত না বুঝলেও চলবে, আমরা মেনলি বুঝবো হচ্ছে ব্যালান্সড কন্ডিশন, তারপর হচ্ছে টেনশন ফেইলার এবং কম্প্রেশন ফেইলার। এই তিনটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে। এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাবো, তাহলে সবার কাছে ক্লিয়ার হবে। এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে থিওরি, তো এখন আমরা দেখবো হচ্ছে একটা এক্সাম্পল। এক্সাম্পল অফ ডিটারমিনেশন অফ কলাম ক্যাপাসিটি। কলামের ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় তার একটা এক্সাম্পল এখন আমরা দেখব। তো এখানে বলা হচ্ছে যে ডিটারমিন দ্য
balanced compressive force PV, balanced moment MB, and balanced eccentricity EV for the column section shown in figure below. এখানে ম্যাটেরিয়াল প্রপার্টিজ গুলো দেওয়া আছে। এই কলাম সেকশনের ক্যাপাসিটি বের করতে হবে। এখন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই কলামটার ফেইলার কিন্তু ব্যালান্সড কন্ডিশনে হবে, অর্থাৎ ব্যালান্সড ফেইলার কিন্তু হবে। ব্যালান্সড ফেইলারের জন্য ব্যালান্সড কম্প্রেসিভ ফোর্স, তারপরে ব্যালান্সড মোমেন্ট এবং ব্যালান্সড ইসেন্ট্রিসিটি বের করতে হবে। ঠিক আছে, ব্যালান্সড ফেইলার মানে কি আমরা একটু আগে জেনে আসছি যে কনক্রিট এবং স্টিল একই সঙ্গে ফেল করবে। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো এটা হচ্ছে প্লাস্টিক সেন্ট্রয়েড। প্লাস্টিক সেন্ট্রয়েড মানে আর কিছুই না, জাস্ট কলামের ক্রস সেকশনের একদম মিড পয়েন্ট যেটা, সেটা। এখানে কলামের হাইট হচ্ছে 22 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চি, 11 ইঞ্চিতে প্লাস্টিক সেন্ট্রয়েড থাকবে। এখানে এই যে এই বারের সেন্টার থেকে হচ্ছে বাইরের সারফেস পর্যন্ত 2.5 ইঞ্চি, এখানেও 2.5 ইঞ্চি সেম। তাহলে 22 থেকে যদি 2.5 বাদ দেই আমরা, তাহলে 17কে 2 দিয়ে ভাগ করলে 8.5, মানে এইটা থেকে সেন্টার পর্যন্ত 8.5 ইঞ্চি, আর এখানেও 8.5 ইঞ্চি। আর কলামের উইড হচ্ছে 14 ইঞ্চি। তো এখানে সেকশনটা দেওয়া আছে 4টা 9 নাম্বার বার, এটা 4টা 9 নাম্বার বার, মানে এটা হচ্ছে 28 মিলিমিটার বার আর কি। তো সবই দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই কলামের ক্যাপাসিটি বের করব ব্যালান্সড কন্ডিশনে। তাহলে আমরা প্রথমেই আগে ব্যালান্সড কন্ডিশনে যাই। ব্যালান্সড কন্ডিশন মানে হচ্ছে যখন কম্প্রেসিভ স্ট্রেন অফ কনক্রিট 0.003 হয় এবং টেনশন স্টিলের স্ট্রেন হয় ইল্ড স্ট্রেনের সমান, এবং সেই এই দুটা ঘটনা ঘটে একই সঙ্গে, তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু ইল্ড স্ট্রেংথ এবং কনক্রিটের স্ট্রেন ইজ ইকুয়াল টু 0.003। তাহলে এই জিনিসগুলো আগে আমরা লিখে ফেলি এখানে। ঠিক আছে, যে ফর ব্যালান্সড কন্ডিশন স্ট্রেন ইন কনক্রিট হচ্ছে এত, এটা আমরা অলরেডি জানি। আর স্ট্রেন ইন টেনশন স্টিল হচ্ছে ইল্ড স্ট্রেনের সমান। ইপসাইলন এস ইজ ইকুয়াল টু ইপসাইলন ওয়াই, এই যে আমরা এখানে দেখে আসলাম ইপসাইলন এস ইজ ইকুয়াল টু ইপসাইলন ওয়াই ব্যালান্সড কন্ডিশনের জন্য, সেটা আমরা লিখলাম। আবার এইটাও জানি আমরা যে ইপসাইলন ওয়াই সমান হচ্ছে এফ ওয়াই বাই ইএস, এখানে এফ ওয়াই অঙ্কে দেওয়াই আছে। আর স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি অঙ্কে দেওয়া নেই, আমরা ধরে নিব এটা সবসময় মোটামুটি 29,000 কেএসআই এরকমই হয় আর কি, এর কাছাকাছি থাকে। তো 0.00207 এটা হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেন হবে। ওকে, তো এখন এখানে পরে আসছি আমি একটু। এখন আমাদেরকে আগে এই ডায়াগ্রাম গুলো ড্র করা শিখতে হবে। আমরা বিম ডিজাইনের সময় এরকম ডায়াগ্রাম সবাই ড্র করছিলাম, তাই না? বিম ডিজাইনে এরকম ডায়াগ্রাম আমরা অহরহ অনেকবার দেখেছি। তো এখানে আরেকবার দেখবো যে এটা হচ্ছে কলাম সেকশন। এই কলাম সেকশনের ঠিক পাশে আমরা ড্র করব হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম, এবং তার ঠিক পাশে আমরা ড্র করব হচ্ছে ফোর্স ডায়াগ্রাম। এটা আমি এই ক্লাসের শুরুতে একবার দেখাইছিলাম। এটা হচ্ছে আর কিছুই না, জাস্ট এইগুলা। এটা হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম, দিস ওয়ান, আর এটা হচ্ছে ফোর্স ডায়াগ্রাম। এগুলা আমরা এখন এখানে ড্র করব। তাহলে দেখেন এখানে স্ট্রেন ডায়াগ্রাম ড্র করলাম, ফোর্স ডায়াগ্রাম ড্র করলাম। এই যে এইটাকে আমরা ধরে নিচ্ছি কম্প্রেশন স্টিল, তাহলে এইগুলো হচ্ছে টেনশন স্টিল। আপনারা চাইলে উল্টাও ধরতে পারেন, যে দেখা যাচ্ছে এইগুলো আমরা ধরলাম কম্প্রেশন স্টিল, তখন আবার এইগুলো হবে টেনশন স্টিল, এটা আমাদের ইচ্ছা। আমরা ধরে নিচ্ছি যে প্লাস্টিক সেন্ট্রয়েড থেকে লোডটা থাকবে হচ্ছে উপরের দিকে। সাপোজ লোড আছে হচ্ছে এইখানে, সাপোজ এই পয়েন্টে আছে। যদি এই পয়েন্টে লোড থাকে, তার মানে এইগুলো হবে কম্প্রেশন স্টিল আর এইগুলো হবে টেনশন স্টিল, কারণ কলামের এই সাইডটা কম্প্রেশনে থাকবে আর এই সাইডটা টেনশনে থাকবে। তাহলে এই চারটাকে আমরা ধরছি কম্প্রেশন স্টিল মানে এএস প্রাইম, আর এই চারটাকে আমরা ধরছি টেনশন স্টিল মানে এএস। তো ঠিক আছে, তাহলে ডায়াগ্রাম ড্র করলাম আমরা। এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। এখন নিউট্রাল অ্যাক্সিসটা কি এখানে হবে না এখানে হবে, এটা আমরা জানি না এখনো। তো যে কোনো এক জায়গা দিলেই হবে, এটা ইচ্ছা মতো আর কি। এটাকে আমরা নিলাম হচ্ছে সিবি।
সি মানে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, আমরা সবাই জানি। আর বি মানে হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন, কারণ আমরা অঙ্কটা করতেছি ব্যালেন্সড কন্ডিশনের জন্য। আচ্ছা, তো এখন এইটা হচ্ছে ইপসাইলন এস প্রাইম, অর্থাৎ কম্প্রেশন স্টিলের স্ট্রেন হচ্ছে এইটা। তারপর এইটা হচ্ছে দেখেন কনক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেন। এই যে ম্যাক্সিমাম স্ট্রেন তো অবশ্যই বাইরের ফাইবারেই তৈরি হবে, এইখানেই ম্যাক্সিমাম স্ট্রেন হবে, তাহলে এটা হচ্ছে ইপসাইলন সি। এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি অনেকটা এইভাবে, এই যে যেমন এইখানে হচ্ছে কনক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেন তৈরি হবে একদম বাইরের ফাইবারে, অর্থাৎ এই বরাবর, এই যে এইখানে। তাহলে বাইরের ফাইবার মানে এই ফিগারে কোনটা? এই ফিগারে হচ্ছে এইটা, এইটা হচ্ছে বাইরের ফাইবার। এটা হচ্ছে ইপসাইলন সি, এটা হচ্ছে ইপসাইলন এস প্রাইম। আর টেনশন স্টিল বরাবর এইটা হচ্ছে ইপসাইলন এস। ইপসাইলন এস মানে টেনশন স্টিলের স্ট্রেন। ডায়াগ্রামটা এর নিচে আর আনার দরকার নাই, এই যে একদম এই নিচ পর্যন্ত আনার কোনো দরকার নাই, যে এখানে শেষ করে দিব। এর কারণটা খুব স্বাভাবিক, যে আমরা জানি যে কনক্রিটে আমরা একটু আগে অ্যাজাম্পশন দেখে আসছি যে আমরা কনক্রিটের টেনসাইল স্ট্রেংথকে আমরা মানে ধর্তব্য থেকে বাদ দিতে পারি, হিসাব থেকে বাদ দিতে পারি। তো যদি এই সাইডটা কম্প্রেশনে থাকে, তার মানে এই সাইড থাকবে টেনশনে, তার মানে এই সব জায়গায় যে কনক্রিট আছে সেগুলো থাকবে হচ্ছে টেনশনে। তো কনক্রিটের যেহেতু টেনসাইল স্ট্রেংথকে আমরা মানে হিসাবের মধ্যে ধরতেছি না, সে কারণে এখানে আমরা এই টেনশনের যে মানে অংশ এই পর্যন্ত আমরা ডায়াগ্রামটা আনবো না, আমরা এখানে শেষ করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে এইটা হচ্ছে ফোর্স ডায়াগ্রাম। এই ডেপথ কত হবে আমরা জানি না, এটা যে কোনো একটা ড্র করলেই হবে। কেউ যদি এটা এখান থেকে এই পর্যন্ত ড্র করে তাও হবে। তবে একটা ব্যাপার, যে এই এ কিন্তু সবসময় সি থেকে কম হবে, সি থেকে সবসময় কিন্তু এটা কম হয়, কারণ এ সমান কি বেটা ওয়ান সি, বেটা ওয়ানটা হচ্ছে এক থেকে কম, এক থেকে ছোট, সে কারণে এ সবসময় সি থেকে কম হয়। আচ্ছা, তো এখানে এই যে কনক্রিটের যে স্ট্রেস ব্লক, এটা আমরা 2 স্ল্যাব ডিজাইনের সময় দেখছিলাম, এটার টোটাল রেজাল্টেন্ট হচ্ছে সিসি, এটাই হচ্ছে রেজাল্টেন্ট। এই টোটাল যে স্ট্রেস ব্লক এর মধ্যে যে ফোর্সটুকু আছে, টোটাল ফোর্স হচ্ছে সিসি। সিএস টা হচ্ছে মানে কম্প্রেশন স্টিলের ফোর্স সিএস, আর টিটা হচ্ছে এই টেনশন স্টিলের ফোর্স বা টেনসাইল ফোর্স টি। তো এখানে কি কি আছে? এখানে আছে কনক্রিটের স্ট্রেস ব্লক, তারপরে হচ্ছে কম্প্রেশন স্টিলের ফোর্স সিএস, আর টেনশন স্টিলের ফোর্স টি। এই তিনটা জিনিস এখানে আছে। তাহলে এই তিনটা জিনিসকে আমরা দেখালাম এখানে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন শুরু করব। তো প্রথমেই আমরা ইউজ করা শিখবো সিমিলার ট্রায়াঙ্গেল, কারণ কলামে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে সবকিছু মানে সমস্ত ক্যালকুলেশন করতে হয়। সিমিলার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সদৃশ ত্রিভুজ, ঠিক আছে? তো সদৃশ ত্রিভুজের ব্যাপারটা আমি সংক্ষেপে একটু বলি। সাপোজ ধরেন যে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে ছোট ত্রিভুজ, এর এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি সাপোজ, আর আরেকটা হচ্ছে বড় ত্রিভুজ, বিশাল একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের আবার এই যে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এ, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের বি সাপোজ, যদি তাই হয়, তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ তখনই সদৃশ বা সিমিলার হবে যখন তাদের এই অ্যাঙ্গেলটা সমান হবে, দিস ওয়ান, কারণ এই দুটো অ্যাঙ্গেল সমান এমনিতেই 90 ডিগ্রি। আর যদি এই অ্যাঙ্গেলটা সমান হয় দুইটা ত্রিভুজের, তাহলে এই দুইটা ত্রিভুজ একে অপরের সদৃশ বা সিমিলার। আর সিমিলার হওয়া মানেই তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু বলতে হচ্ছে যেমন এই ত্রিভুজের এইটার অনুরূপ বাহু হচ্ছে এইটা, আবার এই ত্রিভুজের এই যে ভার্টিক্যাল বাহু এর অনুরূপ বাহু হচ্ছে এইটা। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান আমরা লিখতে পারি যদি সদৃশ হয়। তাহলে সদৃশ হলে আমরা কি লিখতে পারি, যে ছোট ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই সাপোজ ছোট ত্রিভুজের ভার্টিক্যাল বাহু সমান সমান বড় ত্রিভুজের হরিজন্টাল বাহু, কারণ উপরে আছে হচ্ছে হরিজন্টাল বাহু, বড় ত্রিভুজের হরিজন্টাল বাহু মানে বড় হাতের এ ডিভাইডেড বাই বড় ত্রিভুজের ভার্টিক্যাল বাহু অর্থাৎ বড় হাতের বি। এইভাবে আমরা লিখতে পারি আর কি, যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। বা আমরা এভাবেও লিখতে পারি
যে ছোট ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই বড় ত্রিভুজের হরিজন্টাল বাহু সমান সমান ছোট ত্রিভুজের ভার্টিক্যাল বাহু ডিভাইডেড বাই বড় ত্রিভুজের ভার্টিক্যাল বাহু। আমরা এইভাবেও লিখতে পারি, এটাও যা এটাও তাই, একই কথা। তো এই যে সদৃশ ত্রিভুজ, এইটার আমরা এই 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 কনসেপ্টটা এখন আমরা আমাদের অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করব। দেখেন এখানে এই যে এই ত্রিভুজটা দেখেন, আচ্ছা এখানে এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এইটা একটা এই ত্রিভুজটা এবং এই যে নিচের ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ একে অপরের সদৃশ, এই টোটালটা এবং নিচেরটা, উপরের ত্রিভুজটা এবং নিচের ত্রিভুজটা একে অপরের সদৃশ। তাহলে আমরা লিখতে পারি যে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে কিভাবে লিখবো দেখেন, যে ছোট ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই ভার্টিক্যাল বাহু সমান সমান এই যে সরি এই উপরের ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই ভার্টিক্যাল বাহু সমান সমান এই নিচের ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই ভার্টিক্যাল বাহু। তাহলে ইপসাইলন সি ডিভাইডেড বাই সিবি সমান সমান ইপসাইলন এস ডিভাইডেড বাই এইটা, এই যে ইপসাইলন সি ডিভাইডেড বাই সিবি সমান ইপসাইলন এস ডিভাইডেড বাই ডি মাইনাস সিবি। অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু হচ্ছে ডি, তাহলে ডি থেকে যদি সিবি আমরা বাদ দেই তাহলে আমরা পাচ্ছি এতটুকু, এটা অর্থাৎ ডি মাইনাস সিবি, এটা হচ্ছে এই বাহুটা। তাহলে আমরা সদৃশ ত্রিভুজ থেকে এটা লিখলাম এবং এখানে আমরা এখন শুধু মানগুলা বসাই দিব। ডি মানে হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এখন দেখেন কলামের ইফেক্টিভ ডেপথ কিন্তু অঙ্কে সরাসরি দেওয়া নাই, এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? 22 ইঞ্চি থেকে জাস্ট এই 2.5 ইঞ্চি বাদ দিলেই হয়ে গেল। অর্থাৎ একদম এখান থেকে শুরু করে এই টেনশন স্টিলের সেন্টার পর্যন্ত, এটাই হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি, এটা, এবং এটা হচ্ছে 19.5 ইঞ্চি। তো এই মানগুলো জাস্ট আমরা এখানে বসাই দিব, আর কোনো কাজ নাই। এই মানগুলো এখানে বসাই দিলে আমরা পেয়ে যাব সিবি সমান এত ইঞ্চি। আমরা সিবি এর মানটা পেয়ে গেছি। তাহলে সি বের করা হয়ে গেল। আচ্ছা এই বিটা কিন্তু আসলে ব্যালান্সড বোঝাচ্ছে, সি মানে আমরা এতদিন যে সি দেখে আসছি ওই সি। তাহলে আমরা সবাই জানি যে এ ইজ ইকুয়াল টু বেটা 1 সি, তাহলে এ বি সমান 0.85 সিবি, কারণ বেটা 1 হচ্ছে 0.85। এটা বসাই দিলে আমরা এ এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে 9.8 ইঞ্চি, এখান থেকে এতটুকু হচ্ছে 9.8 ইঞ্চি, তার মানে প্লাস্টিক সেন্ট্রয়েডের উপরে আছে এটা, কারণ এ পর্যন্ত 22 এর অর্ধেক 11, এটা হচ্ছে 9.8, তার মানে এটা উপরে আছে। আর এই সিবিটা কিন্তু প্লাস্টিক সেন্ট্রয়েডের নিচ পর্যন্ত চলে আসছে, কারণ প্লাস্টিক সেন্ট্রয়েড 11 আর এই সিবি হচ্ছে 11.5। যাই হোক, এটা অ্যাকুরেট না হলেও চলবে, এটা যদি কেউ এই পর্যন্ত দেয়, এইভাবে যদি কেউ ত্রিভুজ অঙ্কন করে তাও হবে, বা এটা যদি কেউ বেশি দেয় তাও হবে, সমস্যা নেই। তাহলে সি এবং এ এর মান পেয়ে গেলাম। এখন আমরা চেক করব যে কম্প্রেশন স্টিলটা ফেল করে কিনা। এখন এই যে মানে প্রত্যেকটা ছোট ছোট স্টেপ, যে কোনো স্টেপ থেকে আসলে মানে কোশ্চেন হতে পারে। যেমন সাপোজ এখানে আমি কয়েকটা ডাটা দিয়ে দিলাম, ইনফরমেশন দিয়ে দিলাম এবং বললাম যে চেক করো যে কম্প্রেশন স্টিল ফেল করে কিনা। তখন চেক করতে হবে আমাদের এই যে এই সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে চেক করতে হবে যে ফেল করে কিনা। হয়তোবা অঙ্কটা বেশ কয়েকটা স্টেপের সমন্বয়ে গঠিত, বাট মোটামুটি প্রত্যেকটা ছোট ছোট স্টেপ থেকেও আসলে কোশ্চেন হতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা স্ট্রেন ডায়াগ্রামের মাধ্যমে এখন আমরা আবারও সেই সিমিলার ট্রায়াঙ্গেল ব্যবহার করব এবং আমরা এখন মেনলি চেক করব যে কম্প্রেশন স্টিল ফেল করে কিনা। তো ব্যাপারগুলো একটু ইন্টারেস্টিং, যদি একটু বোঝা যায়। দেখেন যে কম্প্রেশন স্টিল তখনই ফেল করবে যখন কম্প্রেশন স্টিলের স্ট্রেন হবে ইল্ড স্ট্রেন থেকে বেশি। এটা আগেও বলছি, এখনো বলি যে ইল্ড স্ট্রেন থেকে যদি বেশি হয় বা সমান হয়, তার মানে হচ্ছে সেই স্টিলটা ফেল করে গেছে বা ভেঙে গেছে। তাহলে এখন আমরা চেক করব যে কম্প্রেশন স্টিলটা ফেল করে কিনা। ফেল বা ইল্ডস একই কথা। তাহলে ইপসাইলন এস প্রাইমটা এখন বের করতে হবে। এই যে এটা হচ্ছে ইপসাইলন এস প্রাইম। তাহলে এখন আমরা ত্রিভুজ নিব হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই ত্রিভুজ ছোট ত্রিভুজটা, আর একটা হচ্ছে বড় ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজের মধ্যে এখন সিমিলার ট্রায়াঙ্গেল লিখব। তাহলে ছোট ত্রিভুজের এই বাহু ইপসাইলন এস প্রাইম ডিভাইডেড বাই এই বাহু, এই বাহুটা হচ্ছে সি মাইনাস 2.5, এখান থেকে এতটুকু হচ্ছে সিবি,
আর এখান থেকে এতটুকু হচ্ছে 2.5, এটা অঙ্কে দেওয়াই আছে 2.5। তাহলে সিবি মাইনাস 2.5 হচ্ছে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু। তাহলে ইপসাইলন এস প্রাইম ডিভাইডেড বাই সিবি মাইনাস 2.5 সমান সমান ইপসাইলন সি ডিভাইডেড বাই সিবি। আমরা এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি যে ছোট ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই বড় ত্রিভুজের হরিজন্টাল বাহু সমান সমান, এই যে সমান সমান ছোট ত্রিভুজের ভার্টিক্যাল বাহু অর্থাৎ সিবি মাইনাস 2.5 সিবি মাইনাস 2.5 ডিভাইডেড বাই বড় ত্রিভুজের ভার্টিক্যাল বাহু অর্থাৎ সিবি, এই যে টোটাল সিবি। তাহলে এখান থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল লিখলাম এবং প্রত্যেকটা মান আমরা বসাই দিলাম। আমরা সিবি এর মান বের করেছি, আমরা ইপসাইলন সি এর মান জানি 0.003। প্রত্যেকটা মান বসাই দেওয়ার পর দেখেন এটার মান আসছে এত, এবং এটা হচ্ছে ইল্ড স্ট্রেন্থ থেকে বেশি। কারণ ইল্ড স্ট্রেন্থ আমরা প্রথম স্টেপে বের করেছিলাম, প্রথম স্টেপে আমরা ইল্ড স্ট্রেন্থ বের করেছিলাম 0.00207, আর এখানে আমরা কম্প্রেশন স্টিলের স্ট্রেন্থ পাইলাম 0.00235। এটা অবশ্যই বেশি, ওখানে আছে 207, এখানে আছে 235, এটা বেশি। যেহেতু বেশি তার মানে কম্প্রেশন স্টিল ফেল করে। এইভাবে আমরা খুব সহজে আমরা জাস্ট সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেলের ফর্মুলা থেকে আমরা খুব সহজে চেক করতে পারি যে কোনো একটা স্টিল আসলে ফেল করে নাকি ফেল করে না। যদি এটা সমান হতো তাও ফেল করতো, বাট যদি ছোট হইতো এর থেকে তাহলে আমরা বলতাম যে ফেল করে না বা ডাজ নট ইল্ড। ওকে, এখন আমরা বের করব হচ্ছে যে এই কলাম সেকশনের উপরে কি কি ফোর্স কাজ করে। যেমন এখানে 3 ধরনের ফোর্স আছে, একটা হচ্ছে সিসি, একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে সিএস। এই তিনটার আলাদা আলাদা ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাগুলো থেকে আমরা এখন বের করব এই তিনটার মান। তাহলে কম্প্রেশন অন কনক্রিট মানে কনক্রিটের কম্প্রেসিভ ফোর্স হচ্ছে সিসি, এবং এর সমীকরণ হচ্ছে বা ফর্মুলা হচ্ছে এইটা। এটা আর কিছুই না, জাস্ট ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া। এইটা হচ্ছে স্ট্রেস আর এই এ বিটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। তাহলে এখানে এফসি প্রাইম এর মানটা আমরা বসাই দিলাম, এ এর মান আমরা বের করেছি। এখানে এ মানে কিন্তু এবি, এই যে এই এবি 9.81, এটা আমরা বসাই দিলাম এখানে। আর বি মানে হচ্ছে কলাম সেকশনের উইথ, কলাম সেকশনের উইথ হচ্ছে কত, অঙ্কে দেওয়াই আছে 14 ইঞ্চি। তাহলে সেই 14 আমরা এখানে বসাই দিলাম, আমরা পেয়ে গেলাম সিসি এর মান। এরপর টেনসাইল ফোর্স অফ টেনশন স্টিল মানে টেনশন স্টিলের টেনসাইল ফোর্স টি, টি হচ্ছে এস এফ ওয়াই। এটা হচ্ছে একটা ফর্মুলা যে ফোর্স সমান স্ট্রেস ইনটু এরিয়া। এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে এরিয়া। যেহেতু স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স সমান স্ট্রেস গুণ এরিয়া, আমরা সবাই জানি। তো এএস হচ্ছে, এএস মানে টেনশন স্টিল আর এএস প্রাইম মানে কম্প্রেশন স্টিল। তো এখানে আমরা দেখলাম অঙ্কে দেওয়া আছে যে এটাও 4টা 9 নাম্বার বার, আবার এটাও হচ্ছে 4টা 9 নাম্বার বার। তার মানে টেনশন স্টিল এবং কম্প্রেশন স্টিলের এরিয়া সমান। এখন এরিয়া কত, একটা 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলে 4টা বারের এরিয়া 4 গুণ 1 অর্থাৎ 4 ইঞ্চি স্কোয়ার। তাহলে এখানে এএস ও 4, আবার এএস প্রাইম হচ্ছে 4। তো ঠিক আছে, মানগুলো আমরা বসাই দিলাম। এফ ওয়াই এর মান অঙ্কে দেওয়াই আছে, আমরা টি এর মান পেয়ে গেলাম 240 কিলো পাউন্ড, কে মানে কিপস বা কিলো পাউন্ড। এরপর কম্প্রেশন স্টিলের কম্প্রেসিভ ফোর্স সিএস, সিএস এর ফর্মুলা হচ্ছে এইটা। এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখবো আমরা। তো এখানে এস প্রাইম এর মানটা বসালাম, এফ ওয়াই এর মান বসালাম, এফ সি প্রাইম এর মান বসালাম, বসানোর পর সিএস এর মান পেয়ে গেলাম এত। তো এখন ব্যালান্সড লোড বা ব্যালান্সড লোড ক্যাপাসিটি, এটার ফর্মুলা খুবই সহজ, জাস্ট এইগুলোকে যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ সিসি, সিএস এবং টি এগুলোকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এই দুইটা যেহেতু একই ডিরেকশনে আছে, তাই এই দুইটাকে আমরা যোগ করলাম, আর এইটা আছে হচ্ছে এদের বিপরীত ডিরেকশন, তাই এটাকে আমরা বিয়োগ করব। তাহলে সিসি প্লাস সিএস মাইনাস টি, এটাই হচ্ছে লোড ক্যাপাসিটি। এই যে সিসি প্লাস সিএস মাইনাস টি, আমরা তিনটার মানই পেয়ে গেছি, যোগ বিয়োগ করে যা পাই এটাই হচ্ছে আমাদের ব্যালান্সড লোড ক্যাপাসিটি পিবি। এতক্ষণ আমরা হয়তোবা শুধু পিবি কে শুধুমাত্র আমরা মানে
সিম্বল হিসেবে দেখছিলাম, কিন্তু এখন আমরা দেখলাম যে কিভাবে আমরা পিভি বের করতে পারি। তাহলে এইভাবে আমরা আর কি তিনটা লোডকে যোগ বিয়োগ করে আমরা পিভি এর মান বের করতে পারি। অর্থাৎ এইটাই হচ্ছে এই কলামের লোড ক্যাপাসিটি হবে, মানে সে 453.4 কিপস এই পরিমাণ লোড সে রেজিস্ট করতে পারবে ব্যালান্সড কন্ডিশনে। কম্প্রেশন ফেইলার হলে আবার হিসাব আলাদা, বা টেনশন ফেইলার হলে হিসাব আলাদা। কিন্তু ব্যালান্সড কন্ডিশন যদি হয়, এই যে ব্যালান্সড কন্ডিশন যদি হয়, তাহলে তার ব্যালান্সড কম্প্রেসিভ ফোর্স বা ব্যালান্সড লোড ক্যাপাসিটি পিভি এর মান হবে হচ্ছে 453 কিলো পাউন্ড। এটা আমরা বের করলাম। তাহলে প্রথম থেকে একবার জাস্ট ব্রিফ করি আমি, যে প্রথমে আমরা ব্যালান্সড কন্ডিশনের জন্য যেহেতু অঙ্কটা করতে বলা হয়েছে, অঙ্কে বলেই দেওয়া আছে ব্যালান্সড কন্ডিশন। প্রথমে আমরা ব্যালান্সড কন্ডিশনের জন্য যা যা জিনিসপত্র জানি, এইটা তারপরে এইটা আমরা লিখে ফেললাম। এরপর সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা সি এর মান বের করলাম। সি এর মান বের করা হয়ে গেলে আমরা এ এর মান বের করলাম, এ সমান বেটা 1 সি। এরপর আমরা চেক করলাম যে কম্প্রেশন স্টিল ফেল করে কিনা। চেক করার পর আমরা সিসি, সিএস এবং টি এর মান আমরা ফর্মুলাতে আমরা মান বসাই দিলাম। এখন একটা ব্যাপার মিস হয়ে গেছে আমার, যে এখানে আমরা কেন চেক করলাম, এই চেক করার কি দরকার ছিল? এই চেক করার দরকার হচ্ছে এরকম, যে যদি এটা ফেল না করতো, ঠিক আছে, সাপোজ ধরেন যে এটা ফেল করে নাই, অর্থাৎ এইটা হচ্ছে 0.00207 থেকে কম আছে, সাপোজ 0.001, যদি আমরা ধরে নেই যে এটা আসছে 0.001, তার মানে এটা ফেল করে না। তখন কিন্তু আমরা এইখানে এই এফ ওয়াই লিখতে পারতাম না, অর্থাৎ কম্প্রেশন স্টিলের ফর্মুলাতে তখন এইখানে লিখতে হইতো এফ ওয়াই এর জায়গাতে আমাদেরকে লিখতে হইতো হচ্ছে এফ এস প্রাইম। আমাদেরকে কি লিখতে হইতো? আমাদেরকে লিখতে হইতো এফ এস প্রাইম। প্রাইম বলতে বুঝি কম্প্রেশন স্টিল, ছোট হাতের এফ মানে স্ট্রেস, এস মানে স্টিল, তার মানে কম্প্রেশন স্টিলের স্ট্রেস ইজ ইকুয়াল টু স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ই, এটা হচ্ছে 29,000 কেএসআই, ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন, অর্থাৎ ইপসাইলন এস প্রাইম। তাহলে যদি এখানে ইপসাইলন এস প্রাইমটা কম আসতো, তাহলে আমরা কিন্তু তখন এফ ওয়াই এর জায়গাতে লিখতাম এফ এস প্রাইম, এবং এফ এস প্রাইমের ফর্মুলা হইতো এইটা, স্ট্রেস সমান মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন। এবং এখানে ই এর মান হইতো হচ্ছে 29,000 কেএসআই 29,000 কেএসআই। আর ইপসাইলন এস প্রাইমের মান কত হইতো? যত বের হইতো তত, 0.001 বা 0.0012, যাই হোক। তো এই জন্য আমরা চেক করলাম আর কি, যেটা ফেল করে কিনা। এখানে যেহেতু ফেল করে, তার মানে তার স্ট্রেস ইল্ড স্ট্রেসের সমান, সে কারণে আমরা এখানে এফ ওয়াই লিখতে পারছি। ফেল না করলে কিন্তু লিখতে পারতাম না। এই তিনটা ফোর্সকে যোগ বিয়োগ করে আমরা লোড ক্যাপাসিটি বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা বের করবো হচ্ছে মোমেন্ট ক্যাপাসিটি। আমরা সবাই জানি যে মোমেন্ট ইজ ইকুয়াল টু লোড ইনটু ইসেন্ট্রিসিটি, তার মানে ব্যালান্সড মোমেন্ট ইজ ইকুয়াল টু ব্যালান্সড লোড ইনটু ব্যালান্সড ইসেন্ট্রিসিটি লিখতে পারি। এখন আমরা সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট নিব। এই ব্যাপারটি সবাইকে একটু বুঝতে হবে। আমরা সেন্ট্রয়েডের সাপেক্ষে এখন মোমেন্ট নিব। আমরা আগে যেরকম মোমেন্ট নিয়েছি, যে মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, আমরা বা ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, আমরা এখন সেই কাজটাই করব। আমরা সেন্ট্রয়েডের সাপেক্ষে প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট এখন আমরা নিব। প্রথমে আমরা মোমেন্ট নিব হচ্ছে সিসি এর মোমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা ফিগারটা দেখি এখন। এটা হচ্ছে আমাদের সেই ফিগার। সেন্ট্রয়েড কোথায় আছে? সেন্ট্রয়েডটা আছে হচ্ছে এই বরাবর, এইখানে সেন্ট্রয়েড আছে। আচ্ছা, তাহলে এখান থেকে মোমেন্ট নিতে হবে। তাহলে এখান থেকে এই সিসি এর ডিসটেন্স কত হবে? এই যে সিসি, যেহেতু এইটা হচ্ছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে এর রেজাল্টেন্ট কিন্তু থাকবে a/2 তে। এটা হচ্ছে a/2 তে অবস্থান করে। তাহলে এই সেন্ট্রয়েড থেকে এখান থেকে এই সিসি এর দূরত্ব কত দাঁড়াচ্ছে? জাস্ট যোগ বিয়োগ করতে হবে, সব ডিসটেন্স দেওয়া আছে, শুধুমাত্র যোগ বিয়োগ করতে হবে।
দেখেন এখান থেকে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কত 11, তাই না? এখান থেকে এতটুকু হচ্ছে 11 থেকে যদি আমরা a/2টা বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি টোটালটা হচ্ছে 22 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 11 ইঞ্চি। তাহলে 11 থেকে যদি আমরা a/2 বাদ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে সেন্টার থেকে এই সিসি এর দূরত্ব কত সেটা। তাহলে 11 থেকে বাদ দিতে হবে কত a/2। এখানে সে কাজটাই করা হয়েছে। তো এখানে একটু অন্যভাবে, যেখানে হচ্ছে ডি থেকে প্রথমে বাদ দেওয়া হয়েছে 8.5, এটা কিছুই না, একই কথা, জাস্ট আমি দেখা দিচ্ছি একটু। এই যে টোটালটা হচ্ছে ডি, ডি থেকে প্রথমে বাদ দেওয়া হয়েছে এতটুকু 8.5, তার মানে কি আমরা সেই 11 ইঞ্চি তো পাচ্ছি। সেই 11 ইঞ্চি থেকে আমরা আবার বাদ দিব হচ্ছে a/2 পরিমাণ। তাহলে আমরা পেয়ে যাব যে এই সেন্ট্রয়েড থেকে এই সিসি এর দূরত্ব। তাহলে এ এর মান জানা আছে না আমাদের? এ এর মান হচ্ছে 9.8 ইঞ্চি। তাহলে এটা আমরা বের করতে পারবো। ডিসটেন্স হচ্ছে কত হবে 11 মাইনাস 9.8/2, মানে এইটা, এই যে দিস ওয়ান। তাহলে সিসি এর ডিসটেন্স পাইলাম। এরপরে হচ্ছে সিএস। তাহলে সিএস এর ডিসটেন্স আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ ফোর্স ইনটু ডিসটেন্স। এটাই কিন্তু মোমেন্ট, আমরা মোমেন্ট নিচ্ছি। এই যে ফোর্স ইনটু ডিসটেন্স, এখানেও সেম, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এই সিএস এর ডিসটেন্সটা কত হবে এখন আমরা দেখি একটু। সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে সিএস, এখন সিএস টা কিন্তু এই যে এই বরাবর, এইটাই হচ্ছে সিএস। এই যে কম্প্রেশন স্টিল বরাবর এইটা হচ্ছে ইপসাইলন এস প্রাইম, আবার এই একই বরাবর এইটা হচ্ছে সিএস, কম্প্রেশন স্টিলের ফোর্স, কম্প্রেসিভ ফোর্স। তো এই সিএস এর ডিসটেন্স কত তাহলে? এখান থেকে কত হবে এই ডিসটেন্সটুকু? এখান থেকে এই ডিসটেন্সটুকু আমরা সরাসরি জানি 8.5, এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে। এই যে অঙ্কে দেওয়াই আছে যে সেন্টার থেকে হচ্ছে এই স্টিলের সেন্টার পর্যন্ত এই ডিসটেন্সটা হচ্ছে 8.5 ইঞ্চি। তাহলে ঠিক আছে, তাহলে সেন্টার থেকে হচ্ছে সিএস, এইটার ডিসটেন্স হচ্ছে 8.5 ইঞ্চি। এখানে আসলে মানে ওই জিনিসটাই করা হয়েছে, জাস্ট একটু ঘুরাই লেখা হয়েছে আর কি, ঠিক আছে। অর্থাৎ ডি হচ্ছে 19.5, সেখান থেকে আমরা বাদ দিয়েছি 8.5, সেখান থেকে আবার বাদ দিয়েছি 2.5, তাহলে এটা হচ্ছে 8.5ই হয়। এখান থেকে এটা হচ্ছে 8.5, একই কথা। এভাবে না দেখালেও চলবে, আমরা সরাসরি ডিসটেন্স লিখে দিব, ঠিক আছে। এটা এভাবে দেখাতেই হবে, এর কোনো মানে নাই। আমরা সরাসরি ফোর্স ইনটু ডিসটেন্স, ডিসটেন্স যা হয় ফিগার থেকে লিখে দিব। এখন এট লাস্ট টেনসাইল স্টিল, টেনশন স্টিলের ডিসটেন্স, টি এর ডিসটেন্স, সেন্ট্রয়েড থেকে টি এর ডিসটেন্স। তাহলে দেখি আমরা, সেন্টার থেকে টি, টি হচ্ছে যে এইটা, এইটা হচ্ছে এই বরাবর টি আছে। তাহলে সেন্টার থেকে টি এর ডিসটেন্স, কোথায় কোথায়, তাহলে সেন্টার থেকে টি এর ডিসটেন্সও কিন্তু সেম। সেন্টার থেকে টি এর ডিসটেন্স হবে হচ্ছে 8.5, এই যে এটা এখান থেকে এটা হচ্ছে 8.5। তাহলে এটা আমরা লিখে দিলাম যে 8.5, এই যে সরাসরি লিখে দিয়েছি 8.5। তো সিসি এর মোমেন্ট, সিএস এর মোমেন্ট আর টি এর মোমেন্ট, প্রত্যেক ক্ষেত্রে ফোর্স ইনটু ডিসটেন্স করে আমরা মোমেন্ট বের করেছি, ঠিক আছে, আর কিছু নাই এখানে। তো এখন আমরা মানগুলো বসাই দিই, আমরা পেয়ে গেলাম হচ্ছে এত। আর আরেকটা ব্যাপার, এই যে এমবি সমান কিন্তু পিবি ইনটু ইবি, এইটা আবার আমরা বাম পক্ষে বসাইছি। আবার পিবি এর মান জানা আছে 453, সেটা আমরা বসাই দিয়েছি। তাহলে বাকি থাকে কে? শুধুমাত্র ইবি, মানে ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি। তাহলে এইটা জাস্ট আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি ইবি এর মান। ইবি এর মান হচ্ছে 15 ইঞ্চি। তাহলে আমরা সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এবং সেই মোমেন্টকে আমরা দেখেন আলটিমেটলি এই লোড দিয়ে, এই লোড ক্যাপাসিটি দিয়ে ভাগ করছি, এবং ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি ইসেন্ট্রিসিটির মান। এখানে একটা ব্যাপার, যে এখানে কিন্তু সবগুলো মোমেন্টকে যোগ করা হয়েছে। এর একটা কারণ আছে, কারণটা খুবই সহজ। দেখেন এখানে হচ্ছে যে আমরা সেন্টারের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, এই যে এখানে এই সেন্টার প্লাস্টিক সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট আমরা নেই, তাহলে দেখেন একটু খেয়াল করে যে এই বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই দুইটাও সেম, আবার এইটাও তাই সেম।
যেহেতু সমস্ত ফোর্সের মোমেন্টই অ্যান্টি ক্লকওয়াইজ বা একই দিকে আছে, তাই সবগুলোকে আমরা যোগ করলাম। যদি এমন হতো যে এই দুইটা হচ্ছে একদিকে মোমেন্ট দেয়, আবার এইটা হচ্ছে অন্যদিকে মোমেন্ট দেয়, তখন এইটার মোমেন্টকে আমরা কি করতাম, বিয়োগ করতাম। এখানে কিন্তু আবার ওইটা মনে করলে হবে না যে আমরা তো ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ বা অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, মানে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরা জাস্ট বের করতেছি যে টোটাল মোমেন্ট কত হয় এই প্লাস্টিক সেন্ট্রয়েডের সাপেক্ষে, মানে কলামের টোটাল মোমেন্ট কত হয় সেটাই। যেহেতু সবগুলো একই দিকে আছে তাই সবগুলোকে আমরা যোগ করলাম। এই যে আমরা সবগুলো মোমেন্টকে আমরা যোগ করেছি, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, ঠিক আছে। তাহলে আমরা দেখেন আমরা কি কি বের করলাম, আমরা ব্যালেন্সড লোড ক্যাপাসিটি বের করলাম এত কিপস, তারপরে আমরা ব্যালেন্সড মোমেন্ট ক্যাপাসিটি বের করলাম। ব্যালেন্সড মোমেন্ট ক্যাপাসিটি কত হবে, এই যে এত কিপস ইনটু ইঞ্চি, এই যে এটা ক্যালকুলেশন করে যা আসে তাই। আর ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি হচ্ছে 15 ইঞ্চি, 15.03 ও যা 15 ও তাই, একই কথা। এটা লিখলেও হবে অ্যান্সার। তাহলে এখন বের করতে হবে ফাই এর মান, এন্ড এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, এটাই লাস্ট স্টেপ। তাহলে ফাই এর মানটা এখন বের করতে হবে। তো আমি একটা মানে আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করি আমরা। তো এইটা হচ্ছে নিলসনের 15th এডিশনের বই আর কি, ঠিক আছে। 15th এডিশনের বইতে একটা ছোট্ট গ্রাফ আছে, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। এই গ্রাফ থেকে আমরা ফাই এর মান বের করতে পারি আর কি। এখানে দেখতে পাচ্ছি যে ইপসাইলন টি যদি ইপসাইলন ওয়াই এর সমান হয় তাহলে ফাই এর মান হচ্ছে 0.65। এখানে ইপসাইলন টিটা হচ্ছে নিট টেনসাইল স্ট্রেন, নিট টেনসাইল স্ট্রেন, আর এই বরাবর হচ্ছে ফাই। এখন নিট টেনসাইল স্ট্রেনটা কি জিনিস আমি লেকচারে যদি দেখাই একটু। নিট টেনসাইল স্ট্রেনটা হচ্ছে এইটা। অঙ্কের একদম প্রথম স্টেপে আমরা বের করেছিলাম ইপসাইলন এস, এটাই হচ্ছে নিট টেনসাইল স্ট্রেন, ঠিক আছে। তো ইপসাইলন এস মানে টেনশন স্টিলের স্ট্রেন, স্ট্রেন অফ টেনশন স্টিল, এটাই হচ্ছে নিট টেনসাইল স্ট্রেন। এটা এখানে কত আছে, ইপসাইলন ওয়াই এর সমান আছে বা 0.00207 এত আছে। তাহলে যদি ইপসাইলন ওয়াই এর সমান থাকে তাহলে আমরা এই গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যে ইপসাইলন ওয়াই এর সমান থাকলে এটা হচ্ছে যে এটা এক্ষেত্রে ফাই এর মান হবে এই যে এই গ্রাফ বরাবর বাঁদিকে গেলে 0.65। আমরা এই লাইনটা নিব না, এটা হচ্ছে স্পাইরালি রিইনফোর্সড মেম্বারের ক্ষেত্রে, আমাদের কলাম তো আর স্পাইরাল কলাম না, এটা এটা হচ্ছে টাইট কলাম, সে কারণে এই সলিড লাইন, তাহলে ফাই হচ্ছে 0.65 দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, তাহলে ফাই যদি 0.65 হয় তাহলে এখন এই ফাই দ্বারা প্রত্যেকটা মানকে গুণ করে দিতে হবে। যেমন এখানে আমরা পিবি পেয়েছি, এই যে ব্যালেন্সড কম্প্রেসিভ ফোর্স বা ব্যালেন্সড লোড আমরা যাই বলি, ব্যালেন্সড লোড হচ্ছে পিবি, তাহলে 453। এই 453কে আমরা ফাই দ্বারা গুণ করে দিয়ে অ্যান্সার লিখবো, ঠিক আছে। এইটা লিখলে এইটা আসলে অ্যান্সার, ঠিক আছে, বাট ফাই দিয়ে গুণ করার পর হচ্ছে আমরা ফাইনাল অ্যান্সারটা পাই, মানে অ্যাকচুয়াল লোড ক্যাপাসিটি। আমরা সবাই জানি যে ফাই দ্বারা গুণ করার পর অ্যাকচুয়াল লোড ক্যাপাসিটি সেটা পাওয়া যায়। তো তাহলে ফাই দ্বারা আমরা গুণ করবো হচ্ছে পিবি কে, 453কে ফাই দ্বারা গুণ করলে অ্যান্সার হয় হচ্ছে 294 কিপস। একইভাবে আমরা মোমেন্ট অর্থাৎ এমবি, এমবি হচ্ছে এই যে এত, এইটাকেও আমরা গুণ করবো হচ্ছে ফাই দ্বারা, তাহলে এইটাকে ফাই দ্বারা গুণ করলে হচ্ছে এত কিপস ইনটু ইঞ্চি। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে লেখা একটু ভুল আছে, ব্যালেন্সড কন্ডিশনের জন্যই যে ফাই সমান 0.65 হবে তা না, এখানে ইপসাইলন এস এর মান ইপসাইলন ওয়াই এর সমান আমরা গ্রাফ থেকে দেখলাম, সেই কারণে ফাই এর মান 0.65। আর ফাই পিবি হচ্ছে 294 কিপস আর ফাই এমবি হচ্ছে এত কিপস। তাহলে আমরা ব্যালেন্সড কম্প্রেসিভ ফোর্স, ব্যালেন্সড মোমেন্ট এবং ব্যালেন্সড ইসেন্ট্রিসিটি 15 ইঞ্চি, আমরা এই তিনটে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কলামের লোড ক্যাপাসিটি বের করতে পারি। ওকে, তাহলে যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন বলতে পারেন, আর না হলে আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি।